আমি মোহাম্মদ হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট লেকচারার গণবিশ্ববিদ্যালয়। আর আমি ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে আছি। তো আজকে ফোরটান টিউটোরিয়াল, যে ল্যাবের টিউটোরিয়াল আছে সেটার সেকেন্ড টিউটোরিয়ালে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমাদের আলোচ্য বিষয় থাকবে সলভিং টেকনিক্স। তো এখানে আমরা প্রথমে করব কোয়াড্রেটিক ইকুয়েশনস সলিউশন। এখানে প্রথমে আমরা প্রথম প্রোগ্রামে দেখব যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কোন ধরনের রুট, সেটা ডিসক্রিমিন্যান্টের উপরে নির্ভর করে সেটা বলবো। তারপরের প্রোগ্রামে আমরা সেই রুটগুলো বের করার চেষ্টা করব। তারপরে ফিবোনাকি সিরিজ সিকোয়েন্স আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং ফিবোনাকি সিরিজ প্রিন্ট করার একটা নির্দিষ্ট টার্ম পর্যন্ত ফিবোনাকি সিরিজ সিকোয়েন্সটা প্রিন্ট করার একটা প্রোগ্রাম লিখব। তারপরে আছে লার্জেস্ট 3 নাম্বারস, অর্থাৎ আমাদের কিছু নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে সব থেকে বড় নাম্বারটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা থাকবে প্রথম প্রোগ্রাম। তারপরে দ্বিতীয় প্রোগ্রামে থাকবে ওই নাম্বারগুলোর মধ্য থেকে আমার যে 3টি সর্বোচ্চ নাম্বার বের করবো, অর্থাৎ বড়, মেঝে, ছোট, শেষে, আমরা বাংলায় যেটা বুঝি সেরকম 3টে, মানে পরপর বড় 3টে নাম্বারকে আমরা খুঁজে বের করব। তো আমরা এটা করার জন্য প্রথমে আমাদের দুইটা স্ট্রাকচার সম্বন্ধে জানতে হবে। একটা হচ্ছে লুপ স্ট্রাকচার আর একটা কন্ডিশনাল স্ট্রাকচার। তো কন্ডিশনাল স্ট্রাকচারটা আমি আগে আলোচনা করি। যেমন আমরা মাঝে মাঝে বলি যে তুমি আমার থেকে ছোট, বা তুমি আর আমি সমান, বা আমি আর তুমি সমান না। তো এই যে সমান, আমি আর তুমি সমান, এই জিনিসটাকে ফোরটানে এই ডাবল ইকুয়াল সাইন দিয়ে লেখা হয়। আর সমান না, সেই জিনিসটাকে লেখা হয় এই অপারেটরের মাধ্যমে। আর লিস দেনকে, মানে ছোটকে ছোট, বড়কে গ্রেটার দেন চিহ্ন দিয়ে, এবং কিছু কন্ডিশন থাকে তুমি আমার থেকে ছোট অথবা সমান, তো সেই ক্ষেত্রে আমরা এই সাইনটা ব্যবহার করি, লিস দেন এবং ইকুয়ালকে একসাথে। আর মাঝে মাঝে যখন আমরা বলি যে তুমি আমার থেকে বড় অথবা আমার সমান, তখন আমরা ফোরটানে এই সাইনটা ব্যবহার করি। তো এই জিনিসগুলোকে একটা অপারেটর বলা হয়। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অপারেটর, এই 6টা অপারেটরকে বলা হয় রিলেশনাল অপারেটর। তো এই রিলেশনাল অপারেটর দেখেন, 2 ইকুয়াল টু 3, এটা কি সত্য? সত্য না, এটা মিথ্যা। তাহলে ফোরটান আমাদের উত্তর দেবে ডট FALSE, ফলস ডট। আমরা যদি বলি 2 ইজ নট 3, হ্যাঁ 2 আর 3 তো সমান না, তাহলে ফোরটান আমাদের উত্তর দেবে TRUE, ট্রু, ডট ট্রু ডট। ঠিক আছে? তো এই রিলেশনাল অপারেটরটাই মূলত কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে ব্যবহার করা হয়। যেমন আমরা এখানে একটু লক্ষ্য করি যে আমরা ইফ, যেমন আমরা বলি যে আজ যদি বৃষ্টি হয় তাহলে আমি ছাতা নিয়ে যাব। তো ফোরটানের কন্ডিশনাল স্টেটমেন্টটা ওই রকম যে যদি 2 এবং 3, অর্থাৎ আমরা যদি বলি দুইটা এ এবং বি, দুইটা মান এ এবং বি সমান হলে আমরা বলবো যে হ্যালো। তো সেটা ফোরটানে লিখতে হয় ইফ স্টেটমেন্ট দিয়ে। আর আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা ফোরটানে যেটা শুরু করব সেটা আমাদের শেষও করা লাগবে। অর্থাৎ ইফ যদি শুরু করি তাহলে ইফ ইন্ড ইফ এটা দিয়ে শেষ করা লাগবে। তো এটার স্ট্রাকচার কি, এখানে হচ্ছে একটা রিলেশনাল এক্সপ্রেশন হবে। তো রিলেশনাল এক্সপ্রেশনটা কি, একটা রিলেশনাল অপারেটর ব্যবহার করে যে এক্সপ্রেশন দেখা হয় তাকে রিলেশনাল এক্সপ্রেশন বলে। আর এক্সপ্রেশনটা কি, এক্সপ্রেশন হচ্ছে অপারেটর, নাম্বার, ভেরিয়েবল, অর্থাৎ কনস্ট্যান্ট, ভেরিয়েবল এবং অপারেটরের যে সিকোয়েন্সটা তাকে এক্সপ্রেশন বলে। তো একটা এক্সপ্রেশনে যদি অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ, এক্সপোনেনশিয়েশন ব্যবহার হয় তখন, অর্থাৎ পাওয়ার, তখন আমরা অ্যারিথমেটিক এক্সপ্রেশন বলি। একটা এক্সপ্রেশনে যদি লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয় তখন তাকে আমরা লজিক্যাল এক্সপ্রেশন বলি। আর একটা এক্সপ্রেশনে যদি রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয় তখন আমরা তাকে রিলেশনাল এক্সপ্রেশন বলি। ইফের মধ্যে আমরা দেখব যে ইফ এ ইকুয়াল টু বি, অর্থাৎ ফোরটানের ডাবল ইকুয়াল দিয়ে ইকুয়াল টু বোঝানো হয়, আর সিঙ্গেল ইকুয়াল দিয়ে অ্যাসাইনমেন্ট বোঝানো হয়। যেমন এ ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ এতে 2 রাখতে হবে, এ নামক ভেরিয়েবলে 2 স্টোর করতে হবে। অর্থাৎ
এতে 2 রেখে দিতে হবে, সেটা দিয়ে আমরা সমান চিহ্নের মাধ্যমে এই কাজটা করি। আর ডাবল সমান দিয়ে আমরা বোঝাই যে ইকুয়াল, এ ইকুয়াল বি, যদি ইফ এ ইজ ইকুয়াল টু বি দেন, তাহলে আমরা কি করব, দেন, তাহলে যদি এ ইজ ইকুয়াল টু বি হয় দেন আমরা কি করব, প্রিন্ট দিতে চাচ্ছি, PRINT স্টার অর্থাৎ অ্যাস্টেরিক কি দেব, হাই, এই যে এইটা। আর যদি এ ইজ ইকুয়াল টু বি না হয় তখন এই কাজটা না করে প্রথমে আসবে কন্ডিশনটা চেক করবে প্রোগ্রাম, যদি এ ইজ ইকুয়াল টু বি না হয় তাহলে প্রোগ্রাম একবারে এই যে ইন্টিফের পরে চলে আসবে। আর যদি এ ইজ ইকুয়াল টু, এইটা যদি দেখে এ ইজ ইকুয়াল টু বি, তখন প্রিন্ট স্টেটমেন্টের কাজ হবে, তারপরে এই ইন্ডের পরে চলে আসবে। ঠিক আছে, তো আমরা বাস্তব জীবনে যেমন কন্ডিশন দিয়ে শর্ত সাপেক্ষে কথা বলি, তাই ফোরটানেও ঠিক অনুরূপ ভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ ব্যবহার করা হয়। তো আমরা আরো কন্ডিশনাল স্টেটমেন্ট ফোরটানে আছে, সেগুলো আমরা থিওরি ক্লাসে দেখব। তো এই ইফ স্টেটমেন্টের গঠনটা আমরা দেখলাম, ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট, তারপরে দেন, তারপরে এই কন্ডিশন সত্য হলে যে যে কাজ করতে হবে সেই স্টেটমেন্টগুলো এখানে লিখবো, তারপরে আমরা ইন্ট ইফ করে দেবো, অর্থাৎ ফোরটানে যেটা শুরু হবে সেটা শেষও হবে। ওকে, তাহলে আমরা ইফ স্টেটমেন্টের কনস্ট্রাকশন দেখলাম। এখন দেখেন, আমি যদি বলি যে আমি একটা লেখা প্রিন্ট করব, প্রিন্ট অ্যাস্টেরিক হাই, তো এই কথাটা যদি আমি একবার লিখি ফোরটানে, একবার প্রিন্ট করবে, তাই না, হাই। যদি আমি 10 বার প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি লিখবো, প্রিন্ট অ্যাস্টেরিক কমা হাই। এরকম আমি 10 বার লিখলে এটা আমাকে 10 বার প্রিন্ট করে দেবে, তাই না। আমরা 10 বার না লিখেও আমরা 10 বার প্রিন্ট করতে পারি। তো এই যে একটা লাইন বারবার প্রিন্ট করার কাজ, অর্থাৎ একটা স্টেটমেন্ট বারবার এক্সিকিউটের কাজটা করে লুপ স্টেটমেন্টের মাধ্যমে। তো ফোরটানে লুপ স্টেটমেন্ট কত রকম আছে সেগুলো আমরা থিওরিতে দেখবো। আমাদের প্রথমত যে বেসিক লুপ স্টেটমেন্ট লাগবে সেটা হচ্ছে ডু লুপ স্টেটমেন্ট। তো সেটার স্ট্রাকচার এরকম, এই যে ডু, এখানে একটা ইনিশিয়াল থাকবে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটাকে আমরা অ্যাসাইন করব একটা স্টার্ট ভ্যালু। স্টার্ট ভ্যালু মানে শুরু হবে কত থেকে, ধরেন শুরু হবে 1 থেকে, আর শেষ করব ধরেন 10-এ। ঠিক আছে, আর এখানে কমা দিয়ে আরেকটা ইনক্রিমেন্ট লেখা হয় 2, তার মানে 2 করে প্রথমে 1 নেবে, তারপরে নেবে 3, এইরকম। আর যদি আমরা এখানে 1 দিই তাহলে প্রথমে 1, তারপরে 1-এর সাথে 1 যোগে 2, তারপর 2-এর সাথে 1 যোগে 3, এরকম। আর যদি এখানে আমরা কিছুই না দিই তাহলে আমাদের 1 করে ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, তাহলে ডু লুপ ভেরিয়েবল স্টার্ট ভ্যালু ইন্ড ভ্যালু, আর যেহেতু ডু আমরা শুরু করেছি তাহলে এই ডু আমরা শেষ করতে হবে ফোরটানে, ইন্ড ডু। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই কাজটা কিভাবে করবে। প্রথমে আই এর মানে 1, তারপর প্রিন্ট হাই, প্রিন্ট দিয়ে চলে আসবে, এখানে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু শেষ হবে না, আবার এখানে চলে আসবে, এখানে এসে আই এর মান হিসেবে তখন 2, তখন আবার প্রিন্ট দেবে, তারপরে আই এর মান হবে 3, আবার প্রিন্ট দেবে, 4 প্রিন্ট দেবে, এভাবে আই এর মান যখন 10 হবে প্রিন্ট দেবে, প্রিন্ট এখানে এসে দেখবে আই এর মান 10 পর্যন্ত হয়ে গেছে, তখন ইনটু এর পরে যে স্টেটমেন্ট আছে সেখানে চলে আসবে। অর্থাৎ ডু আই 1 থেকে 10 লিখে আমরা যে প্রিন্ট হাই দিচ্ছি, এতে 10 বার এই প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে, পর্যায়ক্রমিকভাবে 10 বার এক্সিকিউট হচ্ছে প্রিন্ট স্টেটমেন্টটা, অর্থাৎ এই প্রিন্ট স্টেটমেন্ট 10 বার কাজ করছে। তো আমরা এই কাজটা কিভাবে করতে পারতাম, 10 বার লিখতে পারতাম। তাই আমাদের 10 বার লেখাটা তো প্রিন্ট হাই প্রিন্ট হাই প্রিন্ট হাই, এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই আমরা একটা লুপ ব্যবহার করছি, সেই লুপের মাধ্যমে লুপ শুরু হয়েছে আই, একটা লুপ ভেরিয়েবল আই, সেখানে স্টার্ট ভ্যালু দিয়ে দিয়েছি 1 থেকে শুরু হবে, শেষ হবে 10-এ, তাহলে আমার 1 থেকে 10, তার মানে আমার এই কথাটা 10 বার প্রিন্ট করা লাগবে। ওকে, এখন কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই ভেরিয়েবলটা আমরা ভেরিয়েবল ডিক্লারেশন সেকশনে যেয়ে ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করব, ইন্টিজার আই। এটা মনে রাখতে হবে যে লুপের যে ভেরিয়েবলটা, লুপ ভেরিয়েবল, সেটা অবশ্যই ইন্টিজার টাইপের ভেরিয়েবল হতে হবে। যেহেতু ভেরিয়েবলটি ইন্টিজার, তাই লুপের ভিতরে যে স্টার্ট ভ্যালু ইন্ড ভ্যালু মানে শুরুর ভ্যালু এবং শেষের ভ্যালু দেওয়া থাকবে, সেগুলো অবশ্যই ইন্টিজার হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দেখলাম যে ইফ স্টেটমেন্ট এবং ডু
কিভাবে কাজ করে। তা আমরা যে প্রোগ্রামটা করব কোয়াড্রেটিক ইকুয়েশন সলভিং, এখানে আমাদের ইফ স্টেটমেন্টটা বেশি কাজে লাগবে। তো আমরা আগে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেখে নিই। আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন জেনারেল ফর্ম কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, তাই না? তো এই যে এই ইকুয়েশনটা এখানে দেখেন যে এই ইকুয়াল, ম্যাথমেটিক্সে কিন্তু ইকুয়াল মানে ইকুয়াল, আর ফোরটানে এই ইকুয়াল বোঝাতে হলে কি করতে হয়, ডাবল ইকুয়াল দিতে হয়। আর এই সিঙ্গেল ইকুয়াল দিয়ে ফোরটান বোঝে যে ভেরিয়েবলে মান রাখতে হয়। ওকে, তাহলে এটাই আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এর রুট হবে এক্স ইজ ইকাল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কিন্তু আপনারা ইন্টারমিডিয়েটেই করে আসছেন, বাই 2a, এবং অপর আরেকটা রুট হবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, তাহলে আমাদের এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনে আপনারা কিন্তু ফার্স্ট সেমিস্টারে কিন্তু অ্যালজেব্রা করছেন যে একটা ইকুয়েশনের ঘাত যত, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার যত, তার ততগুলো রুট থাকে। তাহলে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি, এক্স এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এক্স এর 2টা মান থাকবে। এই মান এক্স এর মানকেই রুট বলা হচ্ছে। তাহলে এক্স এর 2টা রুট পাবো কত, এই যে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এবং মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই দুটো হচ্ছে রুট। কিন্তু এখন একটা ইকুয়েশন দেখেই কিন্তু আমরা বলতে পারি সেই ইকুয়েশনের রুটটা কেমন হবে, রিয়াল হবে না কমপ্লেক্স হবে। তো এই জন্য দেখেন আমাদের এই ডি ইজ ইকাল টু বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এই যে এই টার্মটা, অর্থাৎ এই যে এই টার্মটা বি স্কোয়ার মাইনাস 4ac, এই টার্মটাকে ডিসক্রিমিনান্ট বা নিশ্চয়ক বলে। এইটার মানের পরে নির্ভর করে কিন্তু আমরা বলতে পারি রুটটা আসলে, এই রুট যেটা সেটা আসলে কীরকম হবে। তো এখন দেখেন এই বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এই ডি এর মান যদি 0 হয় তাহলে রুট হবে রিয়াল অ্যান্ড ইকুয়াল, ঠিক আছে? আর ডি এর মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে রুট হবে, যে দুইটা রুট পাবো সেই দুইটা রুট হবে রিয়াল এবং আনইকুয়াল। আর এখন এই ডি এর মান যদি আমার লিস দেন 0 হয় তাহলে আমার যে রুট পাবো সেই রুটটা হবে কমপ্লেক্স কনজুগেট, অর্থাৎ দুইটা রুট হবে একটা আরেকটার কমপ্লেক্স কনজুগেট। অর্থাৎ যেমন দেখেন আমরা ইউ প্লাস আই ভি একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? তাহলে কনজুগেট কমপ্লেক্স নাম্বার কোনটা, ইউ মাইনাস আই ভি, এটা কমপ্লেক্স কনজুগেট নাম্বার। তাহলে ডি যদি লিস দেন 0 হয় তাহলে আমরা যে রুট পাবো সেটা হবে কমপ্লেক্স কনজুগেট, অর্থাৎ রুট দুইটা কমপ্লেক্স হবে এবং আর একটা অপরটার কনজুগেট নাম্বার হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম যে প্রোগ্রাম করব সেখানে আমরা শুধু এখান থেকে এ বি সি এর মান ইনপুট নিয়ে ডি এর মান নির্ণয় করবো, এবং ডি এর মান যদি 0 হয় তাহলে আমরা বলবো রুট দুইটা রিয়াল এবং ইকুয়াল, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলবো রুট দুইটা রিয়াল এবং আনইকুয়াল, যদি ডি এর মান লিস দেন 0 হয় তখন আমরা বলবো রুট দুইটা কমপ্লেক্স কনজুগেট, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম প্রোগ্রামে আমরা শুধু ডি এর মান বের করে কি রকম রুট আছে ওই ইকুয়েশনটার সেটা বর্ণনা করব। ওকে, তাহলে আমরা প্রোগ্রামে চলে যাই। তো প্রোগ্রামের আমাদের মেন নিয়ে কি, এই যে এখানে ফাইল থেকে একটা নিউ ফাইল ক্রিয়েট করলাম, তারপর ফাইলে যে ফাইল সেভ করব। তো সেভ করব কি নামে, আমরা অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন রুট টাইপ দিয়ে
আমরা ফাইলটা সেভ করি। তো এইটা দেওয়ার পরে আমাদের ম্যান্ডেটরি মানে অবশ্যই করতে হবে কি .f90, তাই না? F90 দিয়ে আমরা ফাইলটা সেভ করব। তাহলে এখন দেখেন আমরা কি লিখব, আমাদের মেন প্রোগ্রাম লেখার কাজ শেষ শুরু করতে হবে। প্রোগ্রাম লেখার কাজ কি, ফোরট্রানে কি করতে হয়, PROGRAM প্রোগ্রাম, তারপরে স্পেস দিতে হবে, দিয়ে প্রোগ্রামের নাম লিখতে হবে। প্রোগ্রামের নাম কি দেব, QUAD কোয়াড্রেটিক ইকুয়েশন রুট টাইপ। এখন দেখেন তো কয়টা ক্যারেক্টার হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা 31 ক্যারেক্টার ব্যবহার করতে পারি। কোনো একটা ভেরিয়েবলের নাম বা প্রোগ্রামের নাম দেওয়ার জন্য সর্বোচ্চ 31টা ক্যারেক্টার ব্যবহার করতে পারি। তারপরে লিখব কি, যেহেতু প্রোগ্রাম শুরু করেছি, প্রোগ্রাম ইন্ট করে দিতে হবে, ইন্ট প্রোগ্রাম quad eq root, অর্থাৎ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ইকুয়েশনের রুট নির্ণয় করব, তাই তো? তাহলে এখন আমাদের প্রথমে কি করতে হবে, ইমপ্লিসিট নান, অর্থাৎ আমাদের কোনো ইমপ্লিসিট টাইপ ভেরিয়েবল নেই, অর্থাৎ আমরা যতগুলো ভেরিয়েবল ব্যবহার করব সবগুলোই আমরা ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার না করলে আমরা কোনো ভেরিয়েবল ব্যবহার করতে পারবো না। তাহলে এখন কি করতে হবে, আমাদের রিয়াল টাইপের ভেরিয়েবল নিতে হবে, REAL রিয়াল টাইপের ভেরিয়েবল কি নেব, দেখেন আমাদের যে কাজগুলো করতে হবে, এখানে একটা কাজ আমরা একটু কমেন্ট দিয়ে আসি, যে এখানে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে কি করব, তাই না? কোয়াড্রেটিক ইকুয়েশনে the type of the root of a quadratic equation will be determined. The type of the roots of a quadratic equation, quadratic ইকুয়েশনের রুটের টাইপ will be determined, অর্থাৎ একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটের টাইপ আমরা নির্ণয় করব এই প্রোগ্রামের মাধ্যমে, তাই না? তারপরে আমরা রিয়াল টাইপের ভেরিয়েবল নেব কি কি বলেন তো? আচ্ছা, আমরা আগে ইকুয়েশনটা লিখে দিই, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মটা এখানে লিখে দিই। বলেন তো যে কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে লিখব, ফোরট্রানে a ইন্টু এক্স স্কোয়ার লিখবো কিভাবে, এই যে ডাবল অ্যাস্টেরিক দিলে বোঝা যাবে এটি স্কোয়ার হবে, অর্থাৎ এই 2 এক্সের উপরে পাওয়ার হয়ে আছে, এই অ্যাস্টেরিক দিয়ে বোঝা যায় এই 2 এক্সের উপরে পাওয়ার হয়ে আছে, তাই না? তাহলে ax স্কোয়ার প্লাস b ইন্টু এক্স প্লাস c ইকুয়াল টু 0, তাই না? আমাদের এটি তো কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা সলভ করব। তো সেটা সলভ করার জন্য আমরা প্রথমে যে রিয়াল টাইম ভেরিয়েবল নিয়েছি, অবশ্যই আমাদের এই যে এ বি সি এগুলোই কিন্তু আমার লাগে, কারণ আমরা কি নিশ্চয়কে কি দেখছি দেখেন তো, এই যে নিশ্চয়কে যেটা দেখছি যে ডি এর মান, ডি সমান কত, এই যে ডি সমান দেখছি কত আমরা বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ যে ইকুয়েশনের এ বি সি, এই যে এ বি সি এই জিনিসগুলোই কিন্তু আমার লাগছে। তাহলে আমরা অবশ্যই এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সি একটা ভেরিয়েবল তো নেবই, আরেকটা ভেরিয়েবল নেব কি ডি, ডি দ্বারা কি বুঝবো, ডিসক্রিমিন্যান্ট। তো আমরা ভেরিয়েবলগুলো নিয়ে শেষ করছি, কিন্তু এখন আমাদের মেন কাজ শুরু করতে হবে। তো আমরা এখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারতাম, আমাদের যদি পরীক্ষার খাতায় এ বি সি এর মান তো দিয়ে থাকবে, ইকুয়েশনটা দিয়েই থাকবে,
তো যদি কখনো দেখেন যে কোনো একটা টার্ম নেই, অর্থাৎ এক্স নেই, ধরেন দেওয়া আছে 2x² + 3 = 0, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমার ইকুয়েশন দেওয়া আছে 2x² + 3 = 0, তাহলে এখানে a = 2, b = কত হবে, c = 3, তো সেটা আমরা বুঝতেই পারছি। আসলে যখন যে টার্মটা দেওয়া থাকবে না সেটার মান হয়ে যাবে 0। ওকে, তো আমরা যে কাজটা করতে পারি এখানে, যে যদি আমার পরীক্ষার খাতায় মানটা দেওয়া থাকে, ইকুয়েশনটা দেওয়া থাকে, তো আমরা এখানে a এর মান, এখানে a = কত সেটা আমি লিখে দেবো, ধরি 1 আছে, 1 লিখে দেবো। আর যদি পরীক্ষার খাতায় দেওয়া না থাকে তখন ইচ্ছা মতো আমরা মান বসাতে পারি। তো আমরা কিন্তু ইনপুট দুভাবে নিতে পারি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় ইনপুট নিতে পারি, আর একটা রিড স্টেটমেন্ট ব্যবহার করে ইনপুট নিতে পারি। তো আমরা আপাতত রিড স্টেটমেন্ট ব্যবহার করে ইনপুটটা নেব। তো রিয়াল দিলাম এখানে, তারপরে আমরা এখন করব কি, abc এর মান ইনপুট নেব। তাহলে print asterisk, তাহলে প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে আমার প্রিন্ট হবে কত, যে enter the CO coefficient a, তাই তো। তারপরে আমরা রিড করব read asterisk, তাহলে এখন রিড হবে, আমরা রিড করব a এর মান। তারপর অনুরূপভাবে আমরা আবার লিখব প্রিন্ট enter the coefficient b, তারপরে রিড করব আমরা b। তো আমরা এরপরে কি করব, প্রিন্ট enter the coefficient c, তাহলে আমরা রিড করব c। এখন দেখেন আমরা d সমান কত জানি, এই যে d সমান কিন্তু আমরা এইটা জানি, d এর মান হচ্ছে এইটা b² - 4ac, তাই না। তাহলে আমরা এখন d এর মানটা এখানে এক্সিকিউট করব। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমার এক্সিকিউশন সেকশন। আচ্ছা, আরেকটা এখানে লিখে দিই, এই যে এই সেকশনটা পাচ্ছি, এই সেকশনটার নাম বলে আমাদের ডিক্লারেশন সেকশন বলে এটাকে। আর এইটার পরে দেখেন এই যে সেকশনটা আমরা পাচ্ছি, এটাকে আমরা প্রোগ্রাম যেহেতু এবার এক্সিকিউট করব, মানে প্রোগ্রাম মেন কাজ করা শুরু করবে, এই সেকশনটাকে না, এই যে ভেরিয়েবল ঘোষণার পরে যে সেকশনটা পাই, এটাকে বলা হয় এক্সিকিউশন সেকশন। এক্সিকিউশন সেকশন। তো এক্সিকিউশন সেকশনে এবার হচ্ছে আমরা ডি এর মানটা এখানে নির্ণয় করব। তাহলে ডি সমান কি, b², তাহলে বি অ্যাস্টেরিক 2, তার মানে বি এরপরে 2 পাওয়ার হিসাবে আছে, b² - 4 a c। তাহলে আমরা ডি এর মানটা এখানে বের করে দিলাম। এখন দেখেন আমরা কন্ডিশন ব্যবহার করব যে ডি এর মানটা আসলে কত। আমরা যে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে লিখছিলাম, মনে আছে, যে ইফ স্টেটমেন্টের গঠন, ইফ শুরু হয়েছে, ইফ শেষ হয়েছে, ইফের সাথে আছে কন্ডিশনাল স্টেটমেন্ট, তারপরে আছে দেন, তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ইফটা লিখে নিই। তাহলে ইফ
ও আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যদি একাধিক কন্ডিশন ব্যবহার করতে হয় তখন আমরা কিভাবে লিখবো, তাই না? তো একাধিক কন্ডিশন ব্যবহার করতে হলে ইফ কন্ডিশন দেন, তারপরে লিখব ইলস ইফ কন্ডিশন দেন, তারপরে যে কাজ হবে সেটা লিখবো, তারপরে লিখবো ইলস ইফ কন্ডিশন দেন, তারপরে এইভাবে যতগুলো আমরা ইলস ইফ ব্যবহার করতে চাই ব্যবহার করতে পারি। লাস্টে লিখবো ইলস, তারপরে কাজ থাকবে, তারপরে ইন্ড ইফ করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এখানে 3টে কন্ডিশন ব্যবহার হবে, আমরা কিন্তু দেখেছি অলরেডি। এই যে একটা কন্ডিশন, 2টা কন্ডিশন, 3টে কন্ডিশন, তাই না? তো এইটার ফোরটানে কীভাবে লিখতে হয়, ডি ইকুয়াল টু 0, ডি গ্রেটার দেন 0, ডি লিস দেন 0। ওকে, তাহলে ইফ, এখানে কিন্তু একটা ব্র্যাকেট নিলাম, এখন লিখবো কত, ডি ইকুয়াল, যদি 0 হয় তাহলে দেন একটা কাজ হবে, কাজ করার পর এখানে লিখব ইলস ইফ কি, ডি গ্রেটার দেন 0, দেন ঠিক আছে, এখানে কিছু কাজ হবে, তারপরে লিখব কি ইলস ইলসের সাথে কিছু থাকে না, তারপরে যদি ইফ শুরু করছিলাম ইফ শেষ করে দেব, ইন্ড ইফ, সরি। এই যে, তাহলে এখন দেখেন আমাদের কিন্তু কন্ডিশন পেয়ে গেছি। তাহলে ইফ ডি ইজ ইকুয়াল টু 0, এই কন্ডিশনের সাপেক্ষে আমরা কি করব, এটা হলে দেখেন রুটগুলো রিয়াল এবং ইকুয়াল, তাহলে আমরা এই কথাটা এখানে প্রিন্ট করে দেব, প্রিন্ট দি roots are real and equal। ঠিক আছে, আর যদি গ্রেটার দেন 0 হয় তখন কি করব আমরা, এই যে গ্রেটার দেন 0 হলে রিয়াল এবং আনইকুয়াল। তাহলে এখন আমরা লিখব the roots are real and equal। ওকে, আর ইলস হলে কি লিখবো, ইলস মানে এই যে এই কেসটা, তাই না, কমপ্লেক্স কনজুগেট, তাহলে লিখবো প্রিন্ট কমপ্লেক্স and conjugate to each other। ওকে, তাহলে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যদি ডি ডিসক্রিমিন্যান্ট 0 হয় তাহলে রুট হবে আমাদের রিয়াল এবং ইকুয়াল, যদি ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দেন 0 হয় তাহলে রুট হবে রিয়াল এবং আনইকুয়াল। এখন এখানে বলতে পারেন যে স্যার আমাদের তো এখানে আর একটা কন্ডিশন ছিল, এই কন্ডিশনটা লিখলাম না কেন? আসলে দেখেন একটা রুট যখন রিয়াল এবং ইকুয়াল হবে না, আবার একটা রুট যখন রিয়াল এবং আনইকুয়াল হবে না, অবশ্যই সেই রুটটা কমপ্লেক্স এবং কনজুগেট হবে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে অর্থাৎ ডি এর মান 0 না, ডি এর মান 0 থেকে বড়ও না, তাহলে অবশ্যই ডি এর মান ছোট, এই জন্য এটা লেখা হয়েছে। আপনারা চাইলে এখানে এইভাবেও লিখতে পারতেন, এটা কিন্তু ফার্স্ট টাইপ,
এইভাবে লিখলেও হবে। আরেকটাও লিখতে পারেন যে আপনি চাচ্ছেন যে না আমি 3টে কন্ডিশন এখানে লিখবো, এভাবে ইলস লিখবো না, সেটাও আপনারা করতে পারেন। ইফ এখানে লিখে দেবেন ডি লেস দেন 0, তারপর লিখবেন দেন ওকে, কাজ হয়ে গেল। একই যা আমরা যে এখন যেটা লিখছি এখানে ইলস লিখিনি আর আগের বার ইলস লিখেছিলাম, একই কাজ করবে প্রোগ্রাম। ওকে, তো আমি সাধারণত এই সবগুলো কন্ডিশন লিখে দিই যাতে একজন প্রোগ্রাম পড়ে বুঝতে পারে আসলে ইলস দিয়ে কি বোঝাচ্ছে। অর্থাৎ আমরা যে আগের প্রোগ্রাম লিখছিলাম সেখানে দেখেন এই ইলস লিখলে এখানে কি কন্ডিশন, মানে কোন কন্ডিশনের সাপেক্ষে এই কাজটা করবে সেটা আমরা বুঝতে পারছি না, শুধু বুঝতে পারছি কি এই কন্ডিশনও ফেল করছে, এই কন্ডিশনও ফেল করছে, তাই এই কাজটা হচ্ছে। কিন্তু আমি যদি এইটা দিয়ে দিই, ইলস না দিয়ে যদি একবার এই কন্ডিশনটাই দিয়ে দিই, তখন আমি কিন্তু বলতে পারছি যে এই কন্ডিশনের সাপেক্ষে এই কাজ হচ্ছে, এই কন্ডিশনের সাপেক্ষে এই কাজ হচ্ছে, আর এই কন্ডিশনের সাপেক্ষে এই কাজটা হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখন প্রোগ্রামটা কি করব, বিল্ড করব। তো আমরা বিল্ড করার আগে আমরা মনে করি একটা ইকুয়েশন আমাদের দেওয়া আছে 2x² প্লাস 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনের রুট কত হবে আমরা সেটা বের করতেছি। তাহলে a এর মান 2, b এর মান 3, c এর মান 4। তা আমরা বিল্ড করে নিই, তো কমপ্লিট, কোনো ভুল নেই। এবার রান করি, দেখেন a এর মান কত 2, ইন্টার চাপলাম, b এর মান 3, ইন্টার, c এর মান 4, ইন্টার। দেখেন দি রুটস আর কমপ্লেক্স কনজুগেট টু ইচ আদার। আমরা চাইলে কিন্তু এখানে ডি এর মান প্রিন্টও করতে পারি। তো ডি এর মান প্রিন্ট করার জন্য আমরা কি করব, তো এখানে আমরা ডি এর মান প্রিন্ট করার জন্য আমরা শুধু একটা কাজ করব, লাস্টে এসে প্রিন্ট অ্যাস্টেরিক the value of the discriminant is d। ওকে, এবার দেখেন আমরা বিল্ড করলাম, কমপ্লিট, সমস্যা নেই। এবার দেখেন আমরা দেব a এর মান 2, b এর মান 3, c এর মান 4। এখন দেখেন দিচ্ছে দি রুটস আর কমপ্লেক্স অ্যান্ড কনজুগেট টু ইচ আদার, তাই না? তাহলে ইকুয়েশনের রুট হচ্ছে এইটা। এখন দি ভ্যালু অফ দি ডিসক্রিমিন্যান্ট ইজ দেখেন -23, তার মানে ডিসক্রিমিন্যান্ট যেহেতু নেগেটিভ তাহলে রুট কমপ্লেক্স হবে। তাহলে এইটাই ছিল আমাদের প্রথম প্রোগ্রাম। তাহলে এর পরের প্রোগ্রামে আমরা করব যে রুটটা, আসলে রুট টাইপ, এখানে রুট টাইপ প্রিন্ট করলাম। এর পরের প্রোগ্রামে আমরা করব যে কোন প্রকারের রুট আছে, সেই রুট, যে দুইটা রুট, সেই রুট দুইটা প্রিন্টের প্রোগ্রাম করব। ওকে, তো দেখেন আমরা এর পরের প্রোগ্রামটা এখন লিখবো। প্রথমে একটা ফাইল নেব, ফাইল নিয়ে সেখানে আমরা নিউ ফাইল নেওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করব কি নামে, কোয়াড্রেটিক ইকুয়েশন রুট, কোয়াড ইকিউ রুট, ঠিক আছে। আর ম্যান্ডেটরি .f90, এটা দিয়ে আমরা সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আমি অলরেডি এখানে সেভ করে দিয়েছি কোয়াড ইকুয়েশন রুট 90। এখন প্রোগ্রামের নাম দেবো কোয়াড ইকুয়েশন রুট, এই টাইপটা কেটে দিলাম। অর্থাৎ আমরা একবারে রুট টাইপ না, রুট টাইপের প্রোগ্রামটা করলাম, এখন রুট দুইটাই বের করবো, ঠিক আছে। তো আমরা এই আগের প্রোগ্রামটার পরে এখন এডিট করব, ঠিক আছে। তাহলে প্রোগ্রামটা আমরা কি করবো, দি টাইপ অফ দি রুট না, এখন দি রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন উইল বি ডিটারমাইন্ড। অর্থাৎ একটা ইকুয়েশনের রুটের প্রকৃতি না, টাইপ না, রুটটাই কি, সেই রুটগুলো ডিটারমাইন করা হবে। কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম এইটা। এখন আসবে ডিক্লারেশন সেকশন। অবশ্যই ডিক্লারেশন সেকশনের রিয়াল এ বি সি ডি এই ভেরিয়েবলগুলো তো লাগবেই, সঙ্গে আরও দুইটা ভেরিয়েবল লাগবে। একটা হচ্ছে √1, যেহেতু দুইটা রুট থাকবে তাই আমরা √1 দিয়ে একটা ভেরিয়েবল নেব, আর একটা √2 দিয়ে আরও একটা ভেরিয়েবল দেব। ওকে,
তো আমরা ভেরিয়েবল দুইটা নিয়েছি, এখন আমাদের রুটটা বের করতে হবে। এখন দেখেন ডি এর মান আমরা বের করে নিয়েছি ডিসক্রিমিন্যান্ট, এটা আমরা রাখলেও রাখতে পারি, না রাখলেও না রাখতে পারি। তবে ডিসক্রিমিন্যান্টটা রেখে দেওয়াটা আমাদের জন্য ভালো, কারণ এখানে দেখেন আমাদের ডিসক্রিমিন্যান্টের পরে কিন্তু রুট দুইটা নির্ভর করে। যে আমরা বলছিলাম একটা রুট হবে এইটা এবং অপর রুট হবে এইটা। এখন যদি কমপ্লেক্স রুট আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেশন একটু অন্যভাবে করতে হতে পারে। তাই আমরা মূলত ডিসক্রিমিন্যান্টটা এখানে রেখে দেব। দেখেন আমাদের এইটার অর্থ কি, এইটার অর্থ হচ্ছে এখানে লিখছি মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার ডি, কারণ ডি এর মানে তো এই যে ডি মানে তো বি স্কয়ার মাইনাস 4ac, তাই রুট ওভার ডি বাই 2a। দেখেন এই জিনিসটাকে আমরা এইভাবে লিখলাম। এখন অনুরূপভাবে এই জিনিসটাকেও আমরা ওইভাবে লিখব। তাহলে আরেকটা রুট হবে আমাদের মাইনাস বি বাই 2a মাইনাস রুট ডি বাই 2a। এখন দেখেন এটা কিন্তু আমরা রিয়াল রুট হিসাব করছি, কিন্তু এখন যদি আমাদের এটা কমপ্লেক্স রুট হয় তাহলে কিন্তু আমরা জানি যে এই যে প্রথমে একটা আই আসে, রুট যদি কমপ্লেক্স হয় তাহলে প্রথমে একটা আই আসে। ওকে, তাহলে আমরা দেখেন যেভাবে রুট দুটি হিসাব করব, ইফ ডি ইজ ইকুয়াল টু 0 দেন তখন আমরা রুট হিসাব করব কিভাবে, ইফ ডি ইজ ইকুয়াল টু 0 হলে আমরা রুট তো ইকুয়াল হবে, তাহলে আর রুট 1 ইজ ইকুয়াল টু রুট 1 হবে কত আমাদের মাইনাস বি, তাই না? তাহলে দেখেন এই জিনিসটাকে কিভাবে লিখতে হবে, বা এই জিনিসটাকে ফোরটানে আমরা কিভাবে লিখব সেটা হচ্ছে, ফোরটানে লেখার জন্য প্রথমে একটা ব্র্যাকেট নেব, মাইনাস বি প্লাস রুট ওভার ডি ব্র্যাকেট ক্লোজ করব ভাগ 2 ইন্টু এ, এটাকেও আবার একটা ব্র্যাকেটে লিখতে হবে। এটা কিন্তু ফোরটানে কিন্তু এইভাবে লিখতে হয়, এক্সপ্রেশন লিখতে হয় এইভাবে। কারণ আগে দেখেন আমরা কিন্তু এটা বুঝতেই পারছি যে এই টোটাল জিনিসটা লবের কাজ আগে ক্যালকুলেশন করার পরে আমরা হর দিয়ে ভাগ করে দিচ্ছি, তাই না? মানে নিউমারেটরকে ডিনিউমারেটর দিয়ে ভাগ করে দিচ্ছি, কিন্তু ফোরটানে কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে বুঝাই দিতে হবে যে এইটার কাজ আগে হবে, তারপরে ডিনিউমারেটরের ক্যালকুলেশন হবে, তারপরে নিউমারেটরকে ডিনিউমারেটর অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেটা এখানে লিখে নিই, ব্র্যাকেট নিলাম, লেটার কি হবে মাইনাস বি, তারপরে প্লাস রুটকে কিভাবে লিখতে হবে, রুট লেখার ফাংশন আছে এস কিউ আর টি, স্কোয়ার মানে রুট, তাহলে স্কোয়ারটের ভিতরে যাবে আপনার ডি, তাই না? স্কোয়ার ডি, আর এইটার সাথে আসবে কি, এবার দেখেন এই ব্র্যাকেটটা আমি এখানে ইন্ট করে দিলাম, দেওয়ার পরে দেখেন আসবে আমার ভাগ, আবার ব্র্যাকেট এর মধ্যে আসবে 2 ইন্টু এ। ঠিক আছে, তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার ডি, মানে ডি এর মান কত, এই যে ডি এর মান বি স্কোয়ার মাইনাস 4ac আর বাই 2a। ওকে, এখন আমরা কি জানি, এইটা হলে রুট দুইটা পরস্পর সমান হবে, তাই না? দেখেন এই যে যদি ডি ইজ ইকুয়াল টু 0 হয় রিয়াল রুট এবং ইকুয়াল রুট, তাহলে যেহেতু রিয়াল রুট এবং ইকুয়াল রুট, তাহলে আমরা R2 আর আলাদা করে নির্ণয় করব না, অর্থাৎ রুট 2 ইজ ইকুয়াল টু রুট 1। ওকে, তাহলে আমাদের এখানে আলাদা করে আর রুট 2 এর মান নির্ণয় করলাম না, যেহেতু রুট 1 এবং রুট 2 দুইটাই এক হবে। তাহলে লিখবো প্রিন্ট দি রুটস আর, তাহলে এই রুটসগুলো কি হবে, এই যে রুট 1 এবং রুট 2 এইটা
সরি √2 এই যে প্রিন্ট করে দেবো। এরপরে দেখেন ডি এর মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি করব আমরা, তাহলে রিয়াল রুট, তাহলে রুটটা আমরা কিভাবে নির্ণয় করব, রুট হবে আর √1 ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস SQRT ডি, আর এখানে হবে বাই ব্র্যাকেটের ভিতরে 2 ইন্টু এ। ওকে, এটা পেলাম √1, আর √2 হবে কত, √2 ইকুয়াল টু এই জিনিসটা এখানে আমরা কপি করে পেস্ট করে দেবো, Ctrl+C Ctrl+V পেস্ট করে দেবেন। দেখেন এখানে শুধু মাইনাস চিহ্ন বসবে, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তাহলে দি রুটস আর এখানে লিখবো দি রুটস আর কত আমাদের রুটসগুলো, √1 কমা and কমা √2। আচ্ছা এখানে মধ্যে একটু লিখে দিই and তাহলে এটা আমাদের বের হয়ে গেল। এখন দেখেন যদি লিস দেন 0 হয় তাহলে কিন্তু আমরা কি বললাম, তাহলে আমরা কিন্তু এই যে কমপ্লেক্স রুট লেখার সময় কিন্তু এরকম আলাদা আলাদা করে লিখি। তাহলে আমরা কমপ্লেক্স রুট ক্যালকুলেশনের জন্য একটু ফরম্যাট ইউজ করব, আর সেই ফরম্যাটটা কেমন হবে আমাদের দেখান। তো এখানে আমাদের লিখতে হবে প্রথমে তো এখানে আমরা দেখেন আরেকটা কাজ করব, যে এই জিনিসটা স্টোর করার জন্য একটা ভেরিয়েবল নেব এবং এই জিনিসটা স্টোর করার জন্য আরেকটা ভেরিয়েবল নেব। ঠিক আছে, ভেরিয়েবলে যে যখন এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এই রুট নির্ণয় করার জন্য আরও দুইটা জিনিস আমরা ডিক্লেয়ার করব। একটার নাম দেব C1 অর্থাৎ কমপ্লেক্স রুট 1, আর একটা C2। ওকে, এখন দেখেন আমরা এটার নাম দেব C1, এটার নাম দেব C2। তাহলে আমরা প্রিন্ট দেওয়ার সময় দেব এত ইন্টু এত, আর এখানে দেব C1 মাইনাস I ইন্টু C2। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটাকে আমরা C1 এ রাখছি, এই জিনিসটাকে C2 তে রাখছি। এখানেও তাই অনুরূপ ঘটনা ঘটছে, এই জিনিসটাকে আমরা C2 রাখছি, শুধু পার্থক্য কি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। তাহলে চলেন আমরা এখানে প্রথমে C1 কে ক্যালকুলেশন করে নেব। C1 এর মান কত বলেন তো, মাইনাস B বাই 2 ইন্টু A। ওকে, আর মাইনাস B বাই 2 ইন্টু A, এই যে মাইনাস B বাই 2 ইন্টু A, আর এটার মান হচ্ছে √D বাই 2A, আর C2 ইজ ইকুয়াল টু SQRT D বাই 2A। ওকে, তাহলে আমরা C1 আর C2 এর মান পেয়ে গেলাম। এখন আমরা দেব দি রুটস আর তো এইটা প্রিন্ট করার জন্য আমরা একটু ম্যানুয়ালি প্রিন্ট করব। প্রথমে C1 এর মান প্রিন্ট করব, প্রথমে C1 এর মান প্রিন্ট করব। সরি, এখানে আমরা এক লাইনে প্রিন্ট করব না, আমরা প্রিন্ট করব 2 লাইনে 3 লাইনের মধ্যে রুটস আর দিয়ে একটা ইন্টার দেব, দিয়ে আবার প্রিন্ট দেব। অর্থাৎ আমাদের দেখা এক লাইনেও পারতাম আমরা এটা করতে, কিন্তু আমরা যাতে একটু বোঝার সুবিধা হয়, দেখতে সুন্দর লাগে, সেই জন্য আরও একটা লাইন এখানে লিখছি। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে প্রিন্ট হবে C1, তারপরে স্ট্রিং দেব
স্ট্রিং এর মধ্যে দেব প্লাস কমপ্লেক্স রুট বোঝানোর জন্য আই, তার সাথে একটা প্যারেনথিসিস দেব। প্যারেনথিসিস কেন দিচ্ছে সেটা পরেই বুঝতে পারবেন। তারপরে স্ট্রিংটা শেষ করে দিলাম। এটা কিন্তু একটা স্ট্রিং, এই যে এই অংশটা একটা স্ট্রিং। তারপরে লিখব C2, ওকে। তারপরে এখানে এটা দেওয়ার পরে আবার সেই স্ট্রিং দেব, দিয়ে একটা প্যারেনথিসিস দিয়ে স্ট্রিংটা ক্লোজ করে দেবো। আবার আরেকটা প্রিন্ট করবো, দিয়ে 2 নম্বর রুটটা প্রিন্ট করব। 2 নম্বরটা একই রকম দেখেন, এইটাই কপি করে এখানে পেস্ট করে দেবো। শুধু এখানে পার্থক্য হবে কি, এখানে হবে মাইনাস, ওকে। তাহলে দেখেন আমরা যেহেতু আমাদের প্রোগ্রাম লেখা শেষ করে ফেলেছি, আর এখানে দি ভ্যালু অফ দ্য ডিসক্রিমিন্যান্ট আমাদের প্রয়োজন নাই। এবার দেখেন এই প্রোগ্রামটা আমরা একটু কমপ্লিট করে দেব। কম্পাইল করলাম, কমপ্লিট, কোনো প্রবলেম নেই। এবার রান করলাম। তাহলে কোএফিশিয়েন্ট কত দিয়েছিলাম? এ এর মান দিয়েছিলাম 2 ইন্টার, বি এর মান 3 ইন্টার, সি এর মান 4 ইন্টার। এই দেখেন দি রুটস আর, যেহেতু রুটসগুলো কমপ্লেক্স, তাই সরি এখানে একটু ভুল হয়ে গেছে আমাদের। সেটা হচ্ছে যে আমরা বলেন তো এই যে এই আইটা কখন লিখি? রুট ওভার -1 ইজ ইকাল টু আই, তাই না? তার মানে রুট ওভার -2 ইজ ইকাল টু i2, তাই না? এখন দেখেন এখানে যেহেতু আই লিখেই দিচ্ছি, তাহলে ডি এর মান তো মাইনাস মান নেওয়ার তো আমাদের কোনো প্রয়োজনই নাই। তাহলে এখানে যে কাজটা করতে হবে আমাদের, দেখেন এই জায়গাটায় এসে ডি এর মান কত? লিস দেন 0 হয়েছে। ডি এর মান লিস দেন 0 মানে কি? নেগেটিভ। ডি এর মান নেগেটিভ, তাহলে কোনো একটা নেগেটিভ সংখ্যাকে যদি -1 দিয়ে গুণ করি, সেটা কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। তাহলে এখন দেখেন স্কোয়ার ডি না দিয়ে C2 এর মান নির্ণয় করবো স্কোয়ার -1 ইন্টু ডি, ঠিক আছে? এইভাবে দেব। তাহলে কি হবে বলুন তো? যে দেখেন এখন এই জায়গাটায় এই মানটা নির্ণয় করে নেবে। তারপরে ডি এর মান যাই থাকুক না কেন, আমরা -1 না দিয়ে শুধু পজিটিভ ভ্যালুটাকে রুট করছি ডি এর। আর যে মাইনাস, তার মানে কি মাইনাস ডি এর এই রুট করার পরিবর্তে আমরা করছি কি, এটাকে -1 ইন্টু ডি এরকম লেখা যায় না? তো আমরা ঠিক সেই কাজটাই করছি। -1 এর জন্য আমরা এখানে রুট ওভার -1 সমান আই বসিয়ে দিলাম, আর এখানে ডি থাকলো, ঠিক আছে? তার মানে ডি এর মান যদি নেগেটিভ হয়, তাহলে বিষয়টা আমরা সেটাকে পজিটিভ করার যে সিস্টেমটা এইটা। অর্থাৎ ডি এর মান যেমন আগে আমাদের কত আসছিল? -23, তাহলে এইটা সমান কত বলুন তো? এইটাকে কিন্তু কম্পিউটার কিন্তু মাইনাস সংখ্যা রুট করতে পারে না, অন্তত 4 টার্ম সেটা পারে না। সেটার জন্য আমাদের কি করতে হবে? যার জন্য আমাদের কিন্তু এন না, নট এ নাম্বার এটা দিয়েছে। তাহলে এটা -1 ইন্টু -23 লেখা যায়। এখন আমরা কি জানি? রুট ওভার -1 সমান আই রুট ওভার 23, ওকে। তো এখন এই যে আইটা, সেটা তো আমরা প্র্যাকটিক্যালি এখানে লিখে দিচ্ছি। এই জন্য আমরা ডি এর মানটা শুধু পজিটিভ মানটা প্রোগ্রামে ক্যালকুলেশন করছি। তাহলে ডি যেহেতু নেগেটিভ, তাহলে আমরা ডিকে -1 দিয়ে গুণ করে দেবো, করে দিয়ে পজিটিভ করে ফেলবো। আর তাহলে যে -1 রুট ওভার -1 থাকলো, সেটাকে যে আই হিসাবে এখানে লিখে রাখলাম, ঠিক আছে? এখন দেখেন আমরা কম্পাইল করলাম, ওকে, কোনো সমস্যা নেই। এখন রান করি। রান করে এর মান দেন 2, বি 3, সি 4। এই যে দেখেন এখন কিন্তু আমাদের প্রথম রুট হচ্ছে এইটা, দ্বিতীয় রুট হচ্ছে এইটা, ওকে। এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই যে প্যারেনথেসিস, এটা কেটে দিই। এটা কেটে দিলে মনে হয় দেখতে সুন্দর লাগবে। তো আমি প্যারেনথেসিসের এই অংশটা কেটে দিলাম, ওকে। তো প্যারেনথেসিসের এই অংশটা কেটে দিয়ে রান করে দেখেন আউটপুট আরও সুন্দর লাগবে আমার যা মনে হচ্ছে এখন প্রোগ্রাম রান করার পর। তো এখন আমরা প্রোগ্রামটা রান করি, 2, 3, 4। দেখেন দি রুটস আর
এই যে একটা রুট আর এই যে একটা রুট, এখানে এই দুটো রুট কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের ডিসক্রিমিনেন্টের মানটানের কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট বের করার প্রোগ্রাম এখানে শেষ হলো। এরপরে আমরা করব ফিবোনাকি সিরিজ। এর পরের লেকচারে আমরা ফিবোনাকি সিরিজের প্রবলেম সমাধানের চেষ্টা করব। তো এখন আমরা ফিবোনাকি সিরিজ নিয়ে কাজ করব। তো দেখা যাক, আমরা একটা এখানে নিউ ফাইলে ক্লিক করে নিউ ফাইল নেব, কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করব। কি নাম দেব? ফিবোনাকি সিকোয়েন্স, আর ম্যান্ডেটরি কি অবশ্যই .f90 দেব, দিয়ে সেভ করব। তো এখানে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আমি যেহেতু আগের থেকেই সেভ করে নিয়েছি, অর্থাৎ আগের যে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট প্রবলেম ছিল সেটাকে আমি এডিট করব। ঠিক আছে, এই প্রোগ্রামটার নাম দেব আমি ফিবোনাকি সিরিজ, FIBONACCISEQ দ্বারা আমরা সিকোয়েন্সকে বুঝবো। ঠিক আছে, তো এই নামটাই আমরা প্রোগ্রাম যেহেতু শুরু করেছি, প্রোগ্রামটা ইন্ট প্রোগ্রাম ফিবোনাকি সিরিজ শেষ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কমেন্টে লিখবো 2 আসলে টু ডিটারমাইন the Fibonacci sequence up to n টার্মস, অর্থাৎ একটা সিকোয়েন্সের n সংখ্যক টার্ম পর্যন্ত। আসলে ফিবোনাকি সিকোয়েন্সটা কি? এটা একটা ইনফাইনাইট সিকোয়েন্স, তো আমরা একটা নির্দিষ্ট টার্ম পর্যন্ত প্রিন্ট করব। তো ফিবোনাকি সিকোয়েন্সটা কীরকম হয় দেখতে একটু দেখেন। প্রথম টার্ম থাকে 0 সিকোয়েন্সের, দ্বিতীয় টার্মটা হয় 1, তৃতীয় টার্মটা হয় প্রথম দুই টার্মের যোগফল, অর্থাৎ 1, 0 আর 1 এর যোগফল 1, তারপর একটা হবে আগের দুইটার যোগফল 1 আর 1 2, তাহলে পরেরটা হবে কত? এই যে 2 আর 1 3, তারপরের টার্মটা হবে কত? দেখেন 3 আর 2 5, আপনি ধরতে পেরেছেন নিশ্চয়। তাহলে এই টার্মটা হবে কত? এর আগের দুটো টার্মের যোগফল 5 আর 3 8, তাহলে যেহেতু সিরিজটি ইনফিনিটি পর্যন্ত যায়, তাই এইভাবে চলতেই থাকবে, তাই তো? তাহলে এটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। তাহলে ডিক্লারেশন সেকশন আসলে এখানে, তো এখানে প্রোগ্রাম আলোচনা করার আগে আছে না, আমরা একটু দেখে আসি ফিবোনাকি সিরিজটা কিভাবে কাজ করে। ফিবোনাকি সিরিজের হচ্ছে মেন বিষয়টা দেখেন, প্রথম টার্ম হবে 0, পরের টার্মটা হবে 1। আবার অনেকে বলে কি, অনেক ক্ষেত্রে দুই রকম ভাবেই করা যায়। অনেকের মতে প্রথম টার্মটা 1 হবে, দ্বিতীয় টার্মটাও হবে 1। এখন প্রথম দুইটা টার্ম দেওয়ার পরে আমরা পরবর্তী টার্মগুলো নির্ণয় করব। সে পরের টার্ম হয় কি, আগের দুইটা টার্মের যোগফল 0 আর 1 1, তারপরের টার্মটা হবে এই দুইটা টার্মের যোগফল 2, তারপরেরটা হবে এই দুইটা টার্মের যোগফল 3, তারপরেরটা হবে এই দুইটা টার্মের যোগফল 5, তারপরেরটা হবে এই দুইটা টার্মের যোগফল 8, তারপরেরটা হবে এই দুইটা টার্মের যোগফল। এইভাবে কিন্তু এটা চলতেই থাকবে। আর যখন আমরা 1 1 নেব, তখন দেখেন এই দুইটা টার্মের যোগফল করলে 2, এই দুটোর যোগফল করলে 3, এইটার যোগ করলে যোগফল আসে 5, এইটার যোগ করলে 8, এইটার যোগ করলে 13, এভাবে চলতেই থাকে। এখন আমাদের প্রোগ্রামে বলে দেওয়া থাকবে আমরা কত টার্ম পর্যন্ত নেব। তাহলে আমাদের দেখেন প্রথমে দুইটা টার্ম দেওয়াই আছে, আমরা এখানে এটার জন্য করব না, আমরা প্রোগ্রাম করব এই সিরিজটার জন্য। এটাই আসলে বেশি পরিচিত এই ফিবোনাকি সিরিজটা, আর অনেকের মতে এটাও ঠিক। তো আমরা এইটা দিয়ে প্রোগ্রাম করবো। তাহলে আমাদের প্রথমে 0 দেওয়া থাকবে, তারপরে 1 থাকবে। তাহলে আমরা মনে করেন 3টা টার্ম নেব, তাহলে আমাদের 2টা টার্ম দেওয়াই আছে। তাহলে আরেকটা টার্ম হবে কত? শূন্য রেখে 1। যদি বলে তো 4টে টার্ম নির্ণয় করা, তাহলে 3টে টার্ম পালাম। তাহলে 4 নম্বর টার্ম হবে 2 নম্বর টার্ম এবং এই 3 নম্বর টার্মের যোগফল 2।
এভাবে 10টা টার্ম নির্ণয় করতে বললে আমরা এভাবে আস্তে আস্তে আগাবো। ওকে, তো চলুন আমরা প্রোগ্রামটা দেখে আসি। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদের প্রশ্ন ধরনগুলো দেওয়া আছে, 10টা টার্ম পর্যন্ত আমরা নেব। তো এইখানে কিন্তু একটা বিষয় আসবে অ্যারে প্রোগ্রামিং। তো অ্যারে প্রোগ্রামিংটা কি সেটা চলুন আমরা একটু দেখে আসি। দেখেন, আমরা যদি একটা মান নিতে চাই, যেমন আমরা একটা মান ভেরিয়েবল স্টোর করি, তাই না? তাহলে একটা মানের জন্য একটা ভেরিয়েবল, 10টা মানের জন্য কিন্তু আমার 10টা ভেরিয়েবল স্টোর করতে হবে। এইভাবে 10টা ভেরিয়েবল যদি আমাদের নিতে হয়, এ বি সি ডি ই এফ, তো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু প্রোগ্রামে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 10টা ভেরিয়েবল নেবো, তাহলে A1 A2 A3 এইভাবে ডট ডট A10 এইভাবেও কিন্তু ভেরিয়েবল নিতে পারি। তো এইভাবে যখন আমরা ভেরিয়েবল নেব তখন আমাদের লিখতে কিন্তু কষ্ট হয়ে যাবে। তো আমরা আরও একটা উপায়ে এই 10টা ডাটা কিন্তু একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, অর্থাৎ 10টা ভ্যালু 10টা ভেরিয়েবল স্টোর না করে 10টা ভ্যালু আমরা একটা ভেরিয়েবলে স্টোর করতে পারি। একে বলা হয় অ্যারে ভেরিয়েবল। তো অ্যারে ভেরিয়েবল দেখেন, আমরা একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করি বলেন তো? একটা রিয়াল ভেরিয়েবল, REAL, রিয়াল এই দিয়ে একটা ভেরিয়েবল, তাই না? তাহলে অ্যারে ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল, আসলে অ্যারে কি একটা ডেটা স্ট্রাকচার, মানে একটা ভেরিয়েবলে ডেটা কিভাবে থাকে সেটাকে একটা ডেটা স্ট্রাকচার বলে। এতক্ষণ আমরা এই যে এইভাবে যদি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তো এরকম ভেরিয়েবল একটাই ডেটা স্টোর করতে পারে। কিন্তু আমরা যদি অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের করতে হবে REAL, রিয়াল, এখানে লিখতে হবে ডিমেনশন। এখন ডিমেনশনের মধ্যে একটা প্যারেনথেসিস দিয়ে দেবো, যে এখানে আমরা লিখবো যে আমাদের কত ডিমেনশন। যেমন এক ডিমেনশন আছে, এটা আমরা যখন থিওরি করবো তখন আমরা বুঝতে পারবো। যেমন যদি আমরা একটা ম্যাট্রিক্স নিই, একটা ম্যাট্রিক্সের কি কি থাকে বলুন তো? একটা ম্যাট্রিক্সের এদিকে থাকে রো, এদিকে থাকে কলাম, তাহলে এটা হচ্ছে 2 ডাইমেনশন। আর যখন একটা নাম্বারের একটা সারি এইভাবে 1 2 3 4 করে, তখন এটি 1 ডাইমেনশন। তাহলে এই যে এখানে দেবো ডাইমেনশন n। এন এর মান তো আমরা সরাসরি এভাবে দিতে পারবো না, আমরা এখানে লিখবো যে যেমন ফিবোনাকি সিরিজের ক্ষেত্রে আমরা 10টা ডাটা যদি 10 টার্ম পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এখানে লিখবো 10, তাহলে ডাইমেনশন 10 দিয়ে এই যে দিয়ে এ। তাহলে এখানে দেখেন এইটাই এ নামে একটা রিয়াল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, আর এখানে এ নামে একটা অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে যে 10টা মানকে স্টোর করতে পারে। এখন দেখেন আমরা রিয়াল ভেরিয়েবলে মান ইনক্লুড করি কিভাবে, অ্যাসাইন করি a = 2, তাই না? তাহলে এই অ্যারে ভেরিয়েবলে আমরা কিভাবে মান অ্যাসাইন করব? অ্যারে ভেরিয়েবলে মান অ্যাসাইন করার সিস্টেম হচ্ছে A1, অর্থাৎ প্রথম মান স্টোর হবে ধরেন 10, A2 দ্বিতীয় মান স্টোর হবে মনে করেন 5, এইভাবে ডট 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 করে A10 অর্থাৎ লাস্ট মানটা অ্যাসাইন করবো আমরা কত, ধরেন 3, ঠিক আছে? এইরকম। আর আরও একটা উপায় কিন্তু আমরা সবগুলো মান স্টোর করে নিতে পারি, সেটা হচ্ছে এ, অর্থাৎ এই যে ডাইমেনশন এইটা ঘোষণা করলাম, অ্যারে ভেরিয়েবল এ ঘোষণা করার পরে আমরা এবার মান অ্যাসাইন করব A = এই দেখেন প্যারেনথিসিস স্ল্যাশ স্ল্যাশ, প্যারেনথিসিসের মাঝখানে আমরা 10 কমা দিয়ে আলাদা করব, 5 3 5 1 7, এইভাবে 10টা মান আমরা এইভাবে অ্যাসাইন করে দেবো। এখানে কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে এই যে প্যারেনথিসিস এবং এই স্ল্যাশের মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না, অর্থাৎ আমরা যেমন পাওয়ার অপারেশন করতে বলি অ্যাস্টেরিক, দুইটা অ্যাস্টেরিক একসাথে লিখতে থাকে পাওয়ার অপারেশন বলি, তেমনি এই স্ল্যাশ প্যারেনথিসিস এটাকে অ্যারে কনস্ট্রাক্টর বলা হয়। কনস্ট্রাক্টর মানে কি? গঠনকারী, যে গঠন করে। তাহলে অ্যারে গঠন করে যে তাকে বলা হয় অ্যারে কনস্ট্রাক্টর। তাহলে এটা হচ্ছে অ্যারে কনস্ট্রাক্টর স্টার্ট হচ্ছে, এখানে অ্যারে কনস্ট্রাক্টর ইন্ড হচ্ছে, ঠিক আছে? এর ভিতরে আমরা যে ডাটাগুলো লিখবো সেগুলো কমা দিয়ে আলাদা করে লিখি। তো আমরা যেহেতু ফিবোনাকি সিরিজের আমাদের প্রথম 2টা মান জানা আছে, বাকি মানগুলো আমাদের নির্ণয় করতে হবে, তাই সেক্ষেত্রে আমরা অ্যারে কনস্ট্রাক্টর ব্যবহার করব না, আমরা A1 = 0, A2 = 1 লিখব এবং A3 থেকে A10 পর্যন্ত মানগুলো আমরা
নির্ণয় করে এইভাবে অ্যাস সমান চিহ্ন দিয়ে অ্যাসাইন করব, ঠিক আছে? তো চলুন প্রোগ্রাম দেখলে আমাদের এইটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে দেখেন ভেরিয়েবল নেব, কিন্তু আরো একটা ইন্টারেস্টিং কথা যেটা জানানো হয়নি, ফিবোনাকি সিরিজে কিন্তু সবগুলো টার্মই ইন্টিজার সংখ্যা, কোনো রিয়াল সংখ্যা থাকে না, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা ইউজুয়ালি যে ফিবোনাকি সিরিজ ইউজ করি, ওই ফিবোনাকি সিকোয়েন্স ব্যবহার করি, সেটা সবগুলো ইন্টিজার নাম্বার স্টোর করে। তাহলে আমরা এখানে রিয়াল ভেরিয়েবল ডিক্লেয়ার না করে এখানে ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করব। কিন্তু আমি কি বলছিলাম, ইন্টিজার কি হবে, ডাইমেনশন, ডিমেনশন কত হবে বলেন তো? ডিমেনশন হবে আমার, আমি বলছিলাম কয়টা, 10টা মান যদি আমার প্রিন্ট করতে পারে তাহলে আমি দেবো কি, ডিমেনশন 10। ওকে, তারপর দেখেন এই নেব শুধু আমাদের যে সিকোয়েন্সটা রাখবো সেইটা, তাহলে এটা এ নিয়ে নেব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিক্লারেশন সেকশন চলে গেল। তারপরে দেখেন আমরা এখানে প্রিন্ট, এতগুলো প্রিন্ট আমাদের দরকার নেই, এখান থেকে এই পর্যন্ত আমি ডিলিট করে দিচ্ছি। যে এখন আসেন দেখেন ফিবোনাকি সিরিজে আমরা কি জানি, প্রথম দুইটা মান কিন্তু আমরা জানি। প্রথম মানটা কত, a1 সমান কত বলেন তো আমাদের? a1 এর মান হচ্ছে আমাদের 0, আর আরেকটা হবে কি, a2 = 1, আর বাকি মানগুলো হবে কত, a3 এর মান কত হবে, a3 = হবে কি দেখেন তো, a3 হবে a1 প্লাস a2, অনুরূপভাবে a4 হবে কত বলেন তো, আগের দুইটা টার্ম, 4 এর আগের টার্ম কয়টা, দুইটা, কোন কোন টার্ম, a2 প্লাস a3, ঠিক আছে? একটু বোঝার সুবিধার্থে যদি আমরা লিখি তাহলে এরকম লিখবো, a1 a2 আমাদের জানা আছে, a3 = a2 প্লাস a1, a4 = হবে আগের দুইটা টার্মের যোগফল, তাহলে a3 প্লাস a2, এইভাবে আমাদের নির্ণয় করতেই থাকতে হবে। এখন দেখেন ইন্টিজার কিন্তু আরও একটা ভেরিয়েবল নেব, কারণ আমাদের এইটা লুপ চালাতে হবে, ডু লুপ ব্যবহার করব। ডু লুপ সম্বন্ধে ভিডিওর প্রথমে কিন্তু আমি টিউটোরিয়ালের প্রথমেই এক্সপ্লেন করে দিয়েছি। তো ইন্টিজার, তো এইটা কিন্তু আমার সরাসরি ইন্টিজার ভেরিয়েবল, একটা ভেরিয়েবল নিলাম আই, ঠিক আছে? এটা কিন্তু ইন্টিজার অ্যারে টাইপ না, এটা শুধু ইন্টিজার সিঙ্গেল ভেরিয়েবল। তো এখন যেটা করতে হবে, ডু আই = ঠিক আছে, আই = 1 আপ টু, দেখেন আমরা কয়টা টার্ম নেব, 10টা টার্ম, তাই না? 10, যেহেতু ডু লুপ শুরু করছি তাহলে ডু লুপ আমাদের শেষও করতে হবে, ইন্ট ডু, ঠিক আছে? এখন দেখেন আমার কথা ছিল হচ্ছে 10টা টার্ম, ফিবোনাকি সিরিজে 10টা টার্ম নির্ণয় করব। তাহলে a1 a2 তো আমার দেওয়াই আছে, তাহলে আমার নির্ণয় করতে হবে কয়টা, a3 থেকে a10 পর্যন্ত না, তাহলে বাকি 3 থেকে 10 পর্যন্ত নির্ণয় করব। তাহলে আমার কি 1 থেকে 10 পর্যন্ত লুপ চালানোর দরকার আছে? কোনো দরকার নেই, আমার লুপ চলবে 3 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে? তার মানে 3 নম্বর থেকে 10 নম্বর টার্ম নির্ণয় করব। তাহলে দেখেন এখানে হবে, আমি কি বলছিলাম বলেন তো, যে এই যে আমি বারবার a3 লিখছি, a4 লিখছি, এই কাজটা কিন্তু আমি লুপের মাধ্যমে করতে পারবো। এখন কিভাবে দেখেন, a3 মানে কত, ai -1 প্লাস ai-2, যখন i এর মান 3 হবে তখন এটা 3, আর i-1 3 - 1 2, 3 - 2 = 1, ঠিক আছে? দেখেন এইটা পেয়ে গেলাম। এখন দেখেন i এর মান যখন 4 হবে তখন a4 = কত হবে, 4 - 1 3, 4 - 2 = 2, তখন দেখেন এই যে এইটা আমরা পেয়ে যাচ্ছি,
বেশ মজার না বিষয়টা? তাহলে এই ডু লুপের মধ্যে আমরা এখন লিখব এ আই ইজ ইকুয়াল টু এ আই মাইনাস 1 প্লাস এ আই মাইনাস 2, তাই না? এখন দেখেন যখন এটা 3 হবে, 3 ইজ ইকুয়াল টু এখানে 3 মাইনাস 1 2, 3 মাইনাস 2 1, ওকে। আবার এইভাবে আমরা পর্যায়ক্রমে এই কাজগুলো করতে পারবো, ওকে। তাহলে এখন লাস্টে আমাদের যে কাজ হবে সেটা কিন্তু আমরা যে ফিবোনাকি সিরিজ এটা নির্ণয় করলাম, এখন কি করতে হবে? আমাদের ফিবোনাকি সিরিজটা প্রিন্ট করতে হবে। তাহলে ফিবোনাকি একটা সিরিজ কিভাবে প্রিন্ট করে বলেন তো? একটা সিরিজ এইভাবে প্রিন্ট করে 1 2 3 4 এইভাবে, নাকি 1 2 3 4 5 এইভাবে? দেখেন দুইভাবেই লেখা যায়, কিন্তু এটা বেশি স্ট্যান্ডার্ড। তো আমরা এইভাবে প্রিন্ট করারও কিন্তু একটা নিয়ম আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করার নিয়মটা হচ্ছে আমরা যদি দেখেন এইভাবে প্রিন্ট করতাম, তাহলে আমরা কি করতাম? এখানে লিখতাম, আবার ডু লুপ চালাতাম, ডু আই। এখন আই এর মান আমরা শুরু করতাম 1 থেকে, যেহেতু আমি প্রিন্ট করবো 10টা মান, তাই 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা মান প্রিন্ট করব। print প্রিন্ট হবে এ আই, তারপরে ইন্ট ডু, ওকে। এইভাবে প্রিন্ট করলে আমার প্রিন্ট হতো কিভাবে? এইভাবে, কিন্তু বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা। তো এই এক লাইনে প্রিন্ট করার নিয়ম হচ্ছে আমাদের, আমরা এইভাবে প্রিন্ট করব না লুপ না চালিয়ে, এখন এইটা আমরা সরাসরি প্রিন্টে চলে দেবো, print প্রিন্ট অ্যাস্টেরিক প্রিন্ট। এই যে দেখেন একটা প্যারেনথিসিস দিলাম না, এই প্যারেনথিসিসের মধ্যে আমরা লিখব এ আই, ঠিক আছে? এ আই আই ইজ ইকুয়াল টু 1 থেকে 10। এটাও কিন্তু এক ধরনের লুপ চালানো। তার মানে এ আই প্রিন্ট করবে, আই এর মান হবে 1 থেকে 10, 1 থেকে 10 পর্যন্ত আইকে প্রিন্ট করবে। এখন দেখেন এই জিনিসটা কিন্তু, বা এই যে ডু লুপ, এর কিন্তু 3টে আর্গুমেন্ট। এই যে লাস্ট যে আর্গুমেন্ট, এটা অপশনাল। আমরা যদি 1 দিই তাহলে 1 1 করে বৃদ্ধি পাবে, প্রথমে 3, তারপরে 1 যোগ হয়ে 4, তারপরে 1 যোগ হয়ে 5। এখন যদি আমি এখানে 2 দিই, 3 3 এর সাথে 2 যোগ হয়ে পরের বার 5, তারপরের বার 5 এর সাথে 2 যোগ হয়ে 7, তার মানে এটাকে ইনক্রিমেন্ট অপারেটর বলে। আর যদি আমরা কিছু না লিখি তখন সে অটোমেটিক এখানে 1 ধরে দেয়। যদি কিছু না লিখি তাহলে অটোমেটিকই 1 ধরে দেয়। তো অনুরূপ কথা এর জন্য প্রযোজ্য। এখানে যদি কিছু না লিখি 1 ধরে নেবে, আর যদি একবারে অন্য কিছু হয় 2 লিখছি 2 ধরে নেবে, ইনক্রিমেন্ট করবে 2 দিয়ে। তার মানে এখানে আমরা কিছু লিখলাম না, অটোমেটিক 1 1 করে ইনক্রিমেন্ট করবে। তো এটাই হচ্ছে আমাদের ফিবোনাকি সিরিজটা। চলেন আমরা এখন একটু রান করে দেখি প্রোগ্রামটা। প্রথমে কম্পাইল করলাম, প্রোগ্রামে কোনো সমস্যা নেই, এখন রান করলাম। এই যে দেখেন আমাদের কিন্তু এখন কিন্তু আমাদের একটু ফরম্যাটিং করে দিই, ঠিক আছে? ফরম্যাটিং বলতে কি বোঝাচ্ছি, যে আমরা এখানে লিখব আরেকটা প্রিন্ট, print asterisk দি Fibonacci sequence of to, আমরা কথা বলছিলাম 10 বলছিলাম, তাই না? up to 10 terms are, up to 10 terms are, এই যে এই লেখাটা আমরা লিখে দেবো, তারপরে এখানে এটাতে আসবে। যদি কম্পাইল করলাম কোনো সমস্যা নেই, রান করলাম, দেখেন যে রান হয়ে গেছে। দি ফিবোনাকি সিকোয়েন্স আপ টু 10 টার্মস আর, এই যে প্রথমটা কি 0, তারপর একটু 1, তাহলে এই দুইটার যোগফল কত? 1। এই দুইটার যোগফল 2, এই দুইটার যোগফল 3, আর এই দুইটার যোগফল 5, আর এই দুইটার যোগফল 8, আর এই দুইটার যোগফল 13, আর এই দুইটার যোগফল 21, আর এই দুইটার যোগফল 34। তো আমরা বুঝতে পারলাম ফিবোনাকি সিরিজটা কীভাবে প্রিন্ট করতে হয়। এখন দেখেন আমি কিন্তু চাইলে এখানে 10টা টার্মের জায়গায় 20টা টার্মও লিখতে পারি। তো এনের মান এখন আমি মনে করেন 20টা টার্ম প্রিন্ট করতে বলেছি, তাহলে এখানে লিখবো 20,
তাহলে এখন দেখেন লুপ চলবে কত, তাহলে এই প্রথম দুইটা টার্ম দেওয়া আছে, তাহলে আমরা নির্ণয় করবো 3 নম্বর টার্ম থেকে 20 নম্বর টার্ম পর্যন্ত নির্ণয় করব। তারপরে প্রিন্ট করব কত, 20টা টার্মই 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করব। কম্পাইল করলাম, রান করলাম, এই যে দেখেন সরি আমাদের মনে হচ্ছে কোথাও ভুল হয়েছে, ভুলটা একটু দেখে আসি। হ্যাঁ, প্রবলেমটা পাওয়া গিয়েছে। আসলে আমাদের এইভাবে প্রিন্ট করবো, অর্থাৎ এই যে এই ভার্টিক্যালি প্রিন্ট করবো, হরিজন্টালি প্রিন্ট না করে। কেন? কারণ দেখেন প্রোগ্রামে কোনো ভুল নেই, সবই ঠিক আছে। যখন আমি ভার্টিক্যালি প্রিন্ট করছি আমার সবগুলো প্রিন্ট করে কিন্তু দেখিয়ে দিচ্ছে, তাই না? আর যখন দেখেন আমি এটা হরিজন্টালি প্রিন্ট করার চেষ্টা করছি, তখন কি করছে, এই যে এইবারে আবার দিয়েছে, সরি তখন আসলে প্রোগ্রামে হয়তো বা কম্পাইলার সমস্যা করছিল, এই যে 2 লাইনে প্রিন্ট করে দিচ্ছে। কারণ কি, এই যে ব্ল্যাঙ্ক পর্দায় এরপরে আর দেখাচ্ছে না, অর্থাৎ এর লেখার সীমানা এই পর্যন্ত। একটু বড় করলে তখন কিন্তু আবার একটু বড় হচ্ছে, আরো বড় স্ক্রিন হলে হয়তো বা লেখা যেত, কিন্তু আমাদের স্ক্রিন তো সবসময় বড় হয় না। তো এর কালো পর্দার প্রিন্ট করার নিয়ম হচ্ছে এখান থেকে প্রিন্ট করা শুরু করবে, এই যে এটা হচ্ছে লাইনের শেষ। এখানে আপনি লাইন ব্রেক করলেও ব্রেক করবে, ব্রেক না করলেও অটোমেটিক ব্রেক করে পরের লাইন থেকে লেখা শুরু করবে। তো অসুবিধা নেই, আমরা পরীক্ষায় খুব বেশি লিখবো না, আমরা পরীক্ষায় বড় জোর হয়তো বা 10টা টার্মে প্রিন্ট করব, ঠিক আছে, যাতে আমরা সুন্দরভাবে এটা রিপ্রেজেন্ট করতে পারি, মানে দেখতে যাতে সুন্দর লাগে। 10টা টার্ম রিপ্রেজেন্ট করলে আমরা দেখছি এখানে, সরি এখন রান করব, এই যে 10টা টার্ম এখানে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে। তো তাহলে আমাদের আজকের প্রোগ্রামটাকে ফিবোনাকি সিরিজ সিকোয়েন্স কিন্তু প্রিন্ট করার প্রোগ্রাম ছিল এই পর্যন্তই। এরপরের দিন আমরা করব লার্জেস্ট 3 নাম্বার। তো আমি আগেই বলছি কিন্তু লার্জেস্ট 3 নাম্বার নির্ণয় করার আগে প্রথমে আমরা প্রথম প্রোগ্রাম করব, সর্বোচ্চ সংখ্যাটা নির্ণয় করব, তারপরে আমরা সর্বোচ্চ, তারপরে সর্বোচ্চ, তারপরে তৃতীয় সর্বোচ্চ নাম্বার, এই 3টা নাম্বার প্রিন্ট করার প্রোগ্রাম বের করব, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের সেই অ্যারে কনস্ট্রাক্টর যেটা পড়াইছিলাম, এই যে অ্যারে কনস্ট্রাক্টর দেখাইছিলাম, এই যে এই অ্যারে কনস্ট্রাক্টর কিন্তু এবারে আমরা ব্যবহার করব, ঠিক আছে। আর আরও একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন এই লার্জেস্ট 3 নাম্বারের প্রোগ্রাম করব তখন কিন্তু আমরা ইন্টিজার নাম্বার নিয়েই কাজ করব। তো আজকের এই প্রোগ্রামে আমরা করব লার্জেস্ট নাম্বার। তো আমরা প্রথমে একটা নিউ ফাইল নেব, নিউ ফাইলে আমরা কন্ট্রোল এল তে সেভ করব, এখানে লিখব লার্জেস্ট নাম্বার, আর ম্যান্ডেটরি অংশ হচ্ছে .f90 দিয়ে আমরা সেভ করলে সেভ হয়ে যাবে। তো আমরা যেহেতু আগেই সেভ করে নিয়েছি প্রোগ্রামটা, দেখেন এখানে কিন্তু আমরা লার্জেস্ট নাম্বারতে প্রোগ্রামটা সেভ করে দিয়েছি। তো আমরা ফিবোনাকি সিকোয়েন্সের এইটা একটু এডিট করব। তো এটার নাম দেব LARGST লার্জেস্ট নাম্বার। তো প্রথমে আমরা বলছিলাম কি লার্জেস্ট নাম্বারটা নির্ণয় করব প্রথমে। তো লার্জেস্ট নাম্বার প্রোগ্রাম শুরু করছি, লার্জেস্ট নাম্বার প্রোগ্রাম শেষ করলাম। এখন আমরা মাঝখানে কাজ করব। তো আমরা এখানে কি করব, to determine the largest number from a sequence of numbers। তার মানে নাম্বারসের একটা সিকোয়েন্স থেকে সবথেকে বড় সংখ্যাটা আমরা ডিটারমাইন করব। তো একটা সিকোয়েন্সে 1 2 3 4 করে অনেকগুলো সংখ্যা থাকতে পারে, যেমন আমাদের এখানে যদি আমরা এখানে উদাহরণস্বরূপ বলি, তো আমাদের এখানে ধরেন আছে 1 5 7 12, আর প্রথম সংখ্যাটা মনে করেন আমাদের 1-এর পরিবর্তে আমরা দিলাম 50, আর এখানে দিলাম আমরা 51, তারপরে দিলাম 30, তারপরে দিলাম 49, ঠিক আছে।
তো এখানে দেখেন আমাদের লার্জেস্ট, এখানে এই সিকোয়েন্সটাই সব থেকে বড় সংখ্যা কত, এই 51 কিন্তু সব থেকে বড় সংখ্যা। তো আমরা সেটা নির্ণয় করবো। নির্ণয় করার জন্য তো আমাদের অবশ্যই এখানে কিন্তু লুপ ভেরিয়েবলটা লাগবে। ইন্টিজার একটা ইমপ্লিসিট নাম নিয়ে নিয়েছি, ইন্টিজার লুপ চালানোর জন্য ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি আই, আর ইন্টিজার ডাইমেনশন নিয়েছি এ, তাই না? এ নামে একটা ভেরিয়েবল নিয়েছে, যেখানে আমাদের এই ডাইমেনশনটা কত হবে এখন বলুন তো। ডাইমেনশনটা হবে আমাদের যতগুলো নাম্বার দেওয়া থাকবে ততগুলো, মানে সবগুলো নাম্বার আমরা একটা ভেরিয়েবলে স্টোর করবো। তাহলে কতগুলো নাম্বার স্টোর করবো? 10টা। আসলে চলেন এখান থেকে গুনি, 50, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে এখানে আমাদের ডাইমেনশন হবে 8। তাহলে এ নামক যে অ্যারে ভেরিয়েবল সেটা 8টা ডাটাকে ধারণ করবে। তাহলে আমরা এখান থেকে এগুলো সব ডিলিট করে দিলাম। তাহলে অ্যারে কনস্ট্রাক্টরের এখন ব্যবহার করবো আমরা, কি বলছিলাম, প্যারেনথিসিস স্ল্যাশ স্ল্যাশ প্যারেনথিসিসের মাঝখানে আমরা নাম্বারগুলো লিখি। তাহলে কোন নাম্বারগুলো লিখবো? এই যে 50 থেকে 49 পর্যন্ত। তাহলে আমরা কি জানি, এ অ্যারে ভেরিয়েবলটা 8টা মান গ্রহণ করে। এখানে এই অ্যারে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এই 8টা মান ইনপুট দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এ আমাদের 8টা মান পেয়ে গিয়েছে। তো এখন চলেন আমরা এই লার্জেস্ট নাম্বারের সম্বন্ধে কিছু একটা বর্ণনা দেখে আসি। তো দেখেন আমি একটা কাজ করব, যে লার্জেস্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আপনাদের ক্লাসে মনে করেন তিনজন স্টুডেন্ট আছে, তা আমাকে বের করতে হবে সব থেকে লম্বাকে। ওকে, আমি প্রথমে কি করবো, আমি যাকে হাতের ব্রেক পাবো, ধরেন আমি প্রথম স্টুডেন্টকে আমি লার্জেস্ট হিসেবে ডিক্লেয়ার করবো, বলবো এই আমার সব থেকে লার্জেস্ট। এখন আপনার মনে প্রশ্ন, আমি একজনকে দেখলাম বাকি দুইজনকে না দেখে কিভাবে প্রথম জনকে লার্জেস্ট করে ঘোষণা করলাম? হ্যাঁ, আমি প্রথম জনকে লার্জেস্ট ধরে নিয়েছি। এরপরে আমি করব কি, 2 নম্বর স্টুডেন্টকে ডাক দেবো, ডাক দিয়ে কম্পেয়ার করবো কে বেশি লম্বা, ঠিক আছে? যদি দেখি প্রথম জন লম্বা দ্বিতীয় জনের থেকে, দ্বিতীয় জনকে বাদ দিয়ে দেবো। আর যদি দেখি যে না, দ্বিতীয় জন বেশি লম্বা, প্রথম জন ছোট, তাহলে প্রথম জনকে বাদ দিয়ে দিয়ে আমি দ্বিতীয় জনকে লার্জেস্ট হিসেবে কাউন্ট করব, ঠিক আছে? এরপরে আমি করব কি, 3 নম্বর স্টুডেন্টকে ডাক দেবো। এখন আমি এই 2 জন স্টুডেন্টের মধ্যে কম্পেয়ার করবো কে লম্বা। যদি দেখি 2 নম্বর স্টুডেন্ট লার্জেস্ট, তাহলে আমি 3 নম্বরকে বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের ফাইনালি রেজাল্টটা দিয়ে দেবো যে সেকেন্ড স্টুডেন্ট আমাদের লার্জেস্ট, মানে সব থেকে বেশি লম্বা। আর যদি দেখি যে না, 3 নম্বর স্টুডেন্টের সাথে কম্পেয়ার করে দেখি যে না, 3 নম্বর স্টুডেন্টই বেশি লম্বা, তাহলে আমি 2 নম্বর স্টুডেন্টকে বাদ দিয়ে দেবো। তাহলে এই যে লার্জেস্ট যাকে পাচ্ছি তাকে লার্জেস্ট রেখে দেবো। তাহলে এই কাজটা আমি কি ভাবে করতে পারি, তাহলে একটা লুপ চালাবো, ডু আই ইকুয়াল টু, ধরেন আপনার ক্লাসে 1 থেকে 100 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে? আমি এই 100 জন স্টুডেন্টের উচ্চতা এ নামক একটা অ্যারে ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি। ওকে, তাহলে আমি লার্জেস্ট সমান ধরে নিয়েছি কি, এই এল দ্বারা লার্জেস্ট দিলাম, এল নামক ভেরিয়েবলের মধ্যে আমি A1 কে আমি লার্জেস্ট হিসেবে ধরে নিয়েছি। ওকে, ধরে নিয়ে এখন দেখেন আমার যেহেতু প্রথম জনকে আমি লার্জেস্ট হিসেবে ধরে নিয়েছি, এই লুপ চালাবো আমি 2 থেকে। তাহলে এখন আমি কম্পেয়ার করব, ইফ A2 যদি এই এল এর মধ্যে কত আছে, A1 আছে, এর থেকে বড় হয়, তাহলে আমি কি করব, এই লার্জেস্ট সমান A2, তার মানে আমি A2 কে লার্জেস্ট বলবো, আর A1 এর হিসাব আমাদের খাতা থেকে ডিলিট হয়ে গেল। তারপরে ইন্ট করে দিলাম। তারপরে এখন ডু ইনটু করলাম, ইফ ইন্ট, ইফ হলো আর ডু ইনটু হলো, আর এখানে ইফের সাথে দেন দিতে হবে। ওকে, তাহলে এইভাবে বারবার 2, 3, 4 এইভাবে 100 জনের সাথে একই প্রক্রিয়ায় করবে। যেমন এখানে যদি 3 জন নিতাম, তাহলে আমি 3 এর ক্ষেত্রে এরকম করতাম। তাহলে A1 এল এর মধ্যে A1 আছে, যদি A2 যদি এল এর থেকে বড় হতো তাহলে এল সমান A2 করতাম, তারপরে আবার A3 এর সাথে আবার A2 এর তুলনা করতাম। এইভাবে পর্যায়ক্রমে সবার সাথে আমরা সবাইকে তুলনা করছি। অর্থাৎ বিষয়টা মোটামুটি এরকম, এই 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 এই। এখন দেখেন তো আমি একে সব থেকে লার্জেস্ট ধরছি, ধরে এর সাথে তুলনা করলাম, করে দেখলাম যে এই লার্জেস্ট, তাহলে একে রাখলাম। এবার 3 নম্বরে গেলাম,
3 নম্বরের সাথে আমি তুলনা করলাম, দেখছি এই লার্জেস্ট, টিকে রেখে দিলাম। এবার 4 নম্বরে গেলাম, 4 নম্বরে যে দেখছি এ বাদ, লার্জ হলো এ, এবার টিকে লার্জ করলাম। এবার 5 নম্বরে আসলাম, এসে দেখলাম এই লার্জেস্ট। এবার 6-এ এই লার্জেস্ট, 7-এ হিসাব করে দেখলাম 7 লার্জেস্ট, তাহলে ইকে বাদ দিয়ে দিলাম, 7কে লার্জেস্ট মানে এরকম অ্যাসাইন করে দিলাম। তারপর 8-এ যেয়ে দেখলাম এই লার্জ, 9-এ যেয়ে দেখলাম এই লার্জ। তারপর 10-এর সাথে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখলাম 10 লার্জ, তাহলে এ বাদ হয়ে গেল, তাহলে বর্তমান লার্জ হবে এই 10 নম্বরটা। তারপর 11-এর সাথে গেলাম, 11-এ দেখলাম 10 নম্বরই লার্জ। তারপর 12-এর সাথে কম্পেয়ার করলাম, করে দেখলাম 10 নম্বরই লার্জ। তাহলে এর মধ্যে আমার থাকলো কত? এ 10। তাহলে লার্জেস্ট নাম্বার হবে কত? এ 10। আমরা সেটাই প্রিন্ট করতে পারি, এ 10-এর মানটাই থাকবে আমার এল এর মধ্যে। ওকে, আমরা প্রোগ্রামে যাই, যে এটা দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো। তো আমরা আরও একটা কাজ করব, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নেব, সেখানে আমি কি লিখবো? LARGEST, লার্জেস্ট আমি আর একটা ভেরিয়েবল নেব। আমার প্রথম কাজ কি ছিল বললাম, আমরা প্রথম মানটাকেই লার্জেস্ট হিসেবে ধরে নেব, তাই না? LARGEST, লার্জেস্ট ইজ ইকুয়াল টু A1। তাহলে A1কে আমরা লার্জেস্ট হিসেবে ধরে নিলাম। তারপরে এখন আমরা এই লার্জেস্টকে অর্থাৎ এই A1কে সবার সাথে কম্পেয়ার করে দেখব আসলে কে লার্জেস্ট। তাহলে আমরা এই জন্য লুপ চালাবো, ডু আই ইকুয়াল টু, দেখেন A1কে কিন্তু আমরা অলরেডি লার্জেস্ট ধরে নিয়েছি, তাহলে আমরা তুলনা করবো কার সাথে? A2 থেকে বাকি সবগুলোর জন্য। তাহলে 2 থেকে আমাদের মান কয়টা আছে? দেখেন 8টা মান আছে কিন্তু, তাহলে 8 পর্যন্ত আমরা তুলনা করব। তো এখানে আমরা ইন্ট ডু, যেহেতু ডু শুরু করছি, ডু শেষ করলাম, এখন আসবে তুলনা। তুলনা করব কি দিয়ে? ইফ দিয়ে। ইফ কি লিখবো? AI, তাই না? AI greater than LARGEST, লার্জেস্ট। তাহলে দেন, যেহেতু ইফ শুরু করছি, ইফ ইন্ডিফ করে নেব। তাহলে এখন দেখেন কি বলছিলাম, যদি আই এর মান কত? 2, প্রথমে হবে 2, তারপরে লুপ শেষ করার পরে আই এর মান হবে 3, আবার লুপ শেষ করার পরে আই এর মান হবে 4, এভাবে 8 নম্বর বারে আই এর মান হবে 8, তারপরে লুপ শেষে বের হয়ে যাবে, তাই না? তাহলে এর মান যখন 2, তাহলে A2 লার্জেস্টের থেকে বড় কিনা? যদি A2 লার্জেস্টের থেকে বড় হয়, তাহলে আমরা এখন লার্জেস্ট কাকে ধরবো? LARGEST, সরি, LARGEST, লার্জেস্ট ইজ ইকুয়াল টু AI, তাই না? তাহলে এখন তারপরে আর যদি এই কন্ডিশন হোল্ড না করে, অর্থাৎ এখন দেখেন প্রথমে আমাদের কি হবে? 50, তাই না? 50কে আমরা লার্জেস্ট হিসেবে ধরে নিয়েছি। তারপরে আসবে 1-এর সাথে তুলনা হবে, A2 মানে 1 কি লার্জেস্টের থেকে বড় না? যেহেতু বড় না, তাহলে ইফের ভিতরে কোনো কিছুই কাজ করবে না, এখান থেকে বেরিয়ে আসবে। ইফ থেকে বেরিয়ে কোথায় আসবে? ইনটুতে আসবে। ইনটুর থেকে আবার যেহেতু লুপ শেষ হয়নি, 8 না আসা পর্যন্ত লুপ শেষ হবে না, তাহলে এর মান হবে কত? এখন 3। তাহলে এখন 50 লার্জেস্টের সাথে তুলনা হবে কত? A3 5। তাহলে হিসাব করবো 5 কি 50-এর থেকে বড় না? এখন এই কন্ডিশনটা কখন ঠিক হবে? দেখেন এই যে যখন 51-এর কাছে আসবে, অর্থাৎ 2 3 4 5 6, A6 এর মানে 51। তাহলে এই 51 কি লার্জেস্টের থেকে বড়? হ্যাঁ। তাহলে লার্জেস্টে আমার থাকবে কত? A6 মানে 51। তারপরে এইভাবে A7 এর সাথে মিলাবে, কন্ডিশন ফলস। A8 এর সাথে মিলাবে, এই কন্ডিশন ফলস হবে, তারপরে বেরিয়ে আসবে। তাহলে আমরা লার্জেস্টের মধ্যে কাকে পেলাম বলেন তো? আমরা প্রথমে ধরে নিয়েছিলাম লার্জেস্টকে, তারপরে আমরা কম্পেয়ার করেছি, কম্পেয়ার করে যাকে লার্জেস্ট পেয়েছি তাকে কিন্তু এই লার্জেস্ট ভেরিয়েবলের ভিতরে রেখে দিয়েছি। তাহলে আমাদের লাস্টে প্রিন্ট করতে হবে, প্রিন্ট, সরি, দি largest number of the sequence is, তাহলে লার্জেস্ট নাম্বার অফ দ্য সিকোয়েন্স কত পর্যন্ত? আমাদের এই সিকোয়েন্সের সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে is
RGEST, অর্থাৎ সবথেকে বড় সংখ্যাটা কিন্তু আমরা লার্জেস্ট নামক ভেরিয়েবলে রেখে দিয়েছি। তাহলে এই যে ভেরিয়েবল প্রিন্ট লার্জেস্ট মানে কি, এই লার্জেস্ট ভেরিয়েবলের যে মান রাখা আছে সেটা প্রিন্ট করে দেবে, তাই না? তাহলে চলেন আমরা এখন রান করে দেখি 51কে প্রিন্ট করে কিনা। রান করলাম, কম্পাইল করার জন্য কম্পাইল করলাম, কমপ্লিট, কোনো সমস্যা নেই। এখন রান করলাম, দেখেন এখানে লিখেছে দি লার্জেস্ট নাম্বার ইজ 51, ঠিক আছে? তাহলে আমরা বের করতে পারলাম যে কিভাবে সব থেকে বড় সংখ্যা বের করতে হয়। এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা সেটা শিখতে পেরেছি আশা করি। তো আপনাদের যদি প্রশ্নে সিকোয়েন্সটা দেওয়া থাকে তখন আপনারা এই সিকোয়েন্সটাকে সরাসরি এইভাবে অ্যারে কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনপুট করে নিতে পারবেন, অথবা আপনারা কিন্তু আমি ভিডিওর মধ্যে এখানে দেখাই দিয়েছি একটা অ্যারে কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনপুট নেওয়া যায়, আরেকটা হচ্ছে লুপ চালিয়ে, তাই না? লুপের মাধ্যমে এইভাবে অ্যাসাইন করা যায়। তো আমরা এখানে লুপ চালিয়েও অ্যাসাইন করতে পারতাম, কিন্তু আমাদের এখানে অ্যারে কনস্ট্রাক্টরের মাধ্যমে অ্যাসাইন করাটা অপেক্ষাকৃত বেশি সহজ, যেহেতু আমাদের এই সিকোয়েন্সগুলো পরীক্ষার খাতায় দেওয়াই থাকবে। ওকে, তাহলে এর পরের ক্লাসে আমরা করব যে লার্জেস্ট 3 নাম্বার বের করতে, অর্থাৎ যেমন এই সিকোয়েন্সটাই ধরেন, এখানে প্রথম বড় কিরা 51, দ্বিতীয় সর্বোচ্চকে 50, তারপরে তৃতীয় সর্বোচ্চকে 49। তাহলে এখন আমরা তখন কি করব যে এখানে 3টে ভেরিয়েবল নিয়ে নেব, যে লার্জেস্ট 1, লার্জেস্ট 2, লার্জেস্ট 3 নেবে। তো আমরা আগামী লেকচারে এটা দেখতে পারবো। তো আমরা আজকে করব লার্জেস্ট 3 নাম্বার প্রিন্ট করার কি উপায়, তাই তো? তাহলে লার্জেস্ট 3 নাম্বার প্রিন্ট করার জন্য আমরা দেখেন একটা নিউ ফাইল নেব, কন্ট্রোল-S দিয়ে সেভ করব। কি নামে সেভ করব? লার্জেস্ট 3 নাম্বার, ম্যান্ডেটরি হচ্ছে .f90 দিতে হবে, দিয়ে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আমি যেহেতু আগেই সেভ করে নিয়েছি দেখেন লার্জেস্ট 3 নাম্বার দিয়ে, আমি শুধু আগের লার্জেস্ট নাম্বারকে রিডিট করবো। তাহলে এটা কি লার্জেস্ট 3 নাম্বার, লার্জেস্ট 3 নাম্বার দিয়ে আমি সেভ করে দিলাম। এখন এটাকে আমি এডিট করব টু ডিটারমাইন দি লার্জেস্ট 3 নাম্বারস ফ্রম এ সিকোয়েন্স অফ নাম্বার। তো আমি এখানে সিকোয়েন্সটা আগের মতোই রেখে দিচ্ছি, আর ডিক্লারেশন করছি ইমপ্লিসিট নাল, লুপ চালানোর জন্য একটা ইন্টিজার ভেরিয়েবল দিচ্ছি। আর যেহেতু 3টে লার্জেস্ট নাম্বারকে প্রিন্ট করতে হবে, তাহলে প্রথম লার্জেস্ট নাম্বারকে আমি এল লার্জেস্ট 1 ভেরিয়েবলে রাখবো, দ্বিতীয় লার্জেস্টকে LARGEST লার্জেস্ট 2 নামক ভেরিয়েবলে রাখবো, এবং LARGEST লার্জেস্ট 3 নামক ভেরিয়েবলে আমি তৃতীয় লার্জেস্ট নাম্বারটাকে রেখে দেব। ওকে, এখন দেখেন আমাকে যদি লার্জেস্ট নাম্বারটা প্রিন্ট করতে বলা হয় আমি কি করব বলেন তো? তো আমার প্রথমে দেখেন এই যে এদের মধ্যে যদি আমি লার্জেস্ট মানকে 3টে সংখ্যা প্রিন্ট করতে বলে, তো আমি এইভাবে প্রথমে একে লার্জেস্ট ধরবো, ধরি সাথে মিলাবো, মিলিয়ে আগে যেরকম করছিলাম সেরকম ভাবের সাথে মিলিয়ে কে কিন্তু পেয়ে যাবো সব থেকে বেশি বড়। তারপরে যখন সব থেকে বেশি বড় পেয়ে যাব, তাহলে তারপরে দ্বিতীয় সব থেকে বড় কে, তাহলে ইকে আমি এই সিকোয়েন্স থেকে নিয়ে এটাকে আলাদা রেখে দেবো, ঠিক আছে? তারপরে আমরা মিলাবো কি, তারপরে এই সিকোয়েন্সটাকে আমরা মিলিয়ে আমরা কাকে লার্জেস্ট পাবো? ইকে লার্জেস্ট পাবো, ঠিক আছে? তাহলে ইকে আবার আলাদা করে রেখে দেব। তারপরে দেব কি, ইকে বাদ দিয়ে যে সিকোয়েন্স হবে, অর্থাৎ ইকে এইগুলো নিয়ে, তাই না? এদের মধ্যে মিলালে কি ইকে তারপরে লার্জেস্ট নাম্বার হিসাবে পাবো। ওকে, তাহলে আমাদের মেন কাজ কি, আমরা যখন প্রথমে আগের প্রোগ্রামের মতোই লার্জেস্ট নাম্বার বের করব, তারপরে যখন এই লার্জেস্ট নাম্বারটা পেয়ে যাব তখন এই লার্জেস্ট নাম্বারটা বাদ দিয়ে আমরা একটা অ্যারে কনস্ট্রাক্ট করব, সেই অ্যারে থেকে লার্জেস্ট নাম্বারটা বের করবো। অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম যে 1 2 3 দেওয়া আছে 4, তো আমার প্রথম লার্জেস্ট নাম্বার 4 পেয়ে গিয়েছি, 4 পেয়ে গেলে 4কে প্রথম লার্জেস্ট 1 হচ্ছে 4, তারপরে আমি এই 4কে বাদ দিয়ে আমি এই সিকোয়েন্সটা নেব, নিয়ে তারপরে কি লার্জেস্ট পাবো 3, তাহলে L2 3 পালাম, তারপরে আমি কিন্তু এই সিকোয়েন্সটা নেব, এখানে লার্জেস্ট নাম্বার বের করব, এখানে লার্জেস্ট নাম্বার L3 হবে,
2। এইভাবে আমি কাজ করব। ওকে, চলেন আমরা প্রোগ্রামটা দেখি। তো প্রোগ্রামে আসার আগে আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন আমরা যে 1 2 3 4 থেকে লার্জেস্ট নাম্বার পেয়েছি 4টা, তাই না? পরের অ্যারেটা সিকোয়েন্সটা কিভাবে নেব? প্রথমে দেখবো যে প্রথম মানটা 4 এর সমান কত, 4 এর সমান না, তাহলে 1 কে নেব। দ্বিতীয় মানটা 4 এর সমান কিনা, না, 2 কে নেব। তৃতীয় মানটা 4 এর সমান কিনা, 3 কে নেব। ওকে, আর 4 নম্বর মানটা তো 4 এর সমান, তাহলে এটা বাদ দিয়ে দেবো। তারপরে দেখেন এই সিকোয়েন্সের সব থেকে বড় হবে 3, তাহলে এখন প্রথম মানটা 3 এর সমান কিনা, না, দ্বিতীয় মানটা 3 এর সমান কিনা, না, আর তৃতীয় মানটা তো 3 এর সমান, তাহলে এটা বাদ দিয়ে দেবো। তাহলে এখান থেকে এবার দেখবো মিলাবো, সব থেকে বড় নাম্বার হবে 2। তাহলে আমি এই যে 4 3 2 তিনটা লার্জেস্ট নাম্বার পেয়ে গেছি। তাহলে আমরা একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্স কিভাবে জেনারেট করব সেটা আমরা এখানে কিন্তু দেখে নিলাম। তো চলেন আমরা প্রথমে যে কাজটা করব, যেখানে কিন্তু তিনটা লার্জেস্ট 1 লার্জেস্ট 2 লার্জেস্ট 3 ভেরিয়েবল তো নিয়েছি, সঙ্গে এখন আমি লার্জেস্ট নেওয়া লাগবে না আমাকে। তো আমি যে কাজটা করব প্রথমে এই যে লার্জেস্ট 1 ইজ ইকুয়াল টু A1 নেব। তো এখানে আরও একটা জিনিস লক্ষণীয়, কিন্তু দেখেন প্রথম সিকোয়েন্সে আমার ডাইমেনশন, এক ডাইমেনশনের কয়টা এলিমেন্ট ছিল, 4টে, পরেরটাই 3টে, তারপরের সিকোয়েন্স আছে 2টা এলিমেন্ট, তাই না? তার মানে প্রত্যেকবার লার্জেস্ট নাম্বার বের করে নেওয়ার পরে সেই লার্জেস্ট নাম্বারকে আমরা বাদ দিয়ে দিচ্ছি ওই সিকোয়েন্স থেকে, ফলে ওই সিকোয়েন্সের এলিমেন্ট সংখ্যা এক এক করে কমে যাচ্ছে। তাহলে দেখেন আমি প্রথম যখন সিকোয়েন্সের ডাইমেনশন ছিল এইটা, পরে যখন লার্জেস্ট 1 পেয়ে যাব তখন সিকোয়েন্সের পরের সিকোয়েন্সে কি হবে, ডাইমেনশন 1 কমে 7 হয়ে যাবে, সরি ডাইমেনশন একই থাকবে, এলিমেন্ট হয়ে যাবে 7টা, তারপরে লার্জেস্ট 2 পাওয়ার পরে এলিমেন্ট হয়ে যাবে 6টা। ঠিক আছে, তাহলে আমার কিন্তু সিকোয়েন্স লাগছে কয়টা বলেন তো? একটা গিভেন সিকোয়েন্স, লার্জেস্ট 1 বের করার পর একটা সিকোয়েন্স, লার্জেস্ট 2 বের করার পরে আর একটা সিকোয়েন্স, অর্থাৎ মোট 3টে সিকোয়েন্স আমার লাগবে, অর্থাৎ 3টে অ্যারে ভেরিয়েবল লাগবে। 3টে অ্যারে ভেরিয়েবলের এলিমেন্ট থাকবে 3 রকম। তাহলে আবার নেব ইন্টিজার ডাইমেনশন। তাহলে দেখেন আমার গিভেন এখানে কিন্তু 8টা, এখন পরীক্ষার প্রশ্নে কিন্তু আপনার 10টাও দেওয়া থাকতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, তো আমার যদি 10টা পরীক্ষার প্রশ্নে 10টা থাকতে, তাহলে এখানে লিখতাম 10 আর এখানে লিখতাম 9, তাই না? কিন্তু এখানে যেহেতু আমাদের দেওয়া আছে 8টা, তাহলে পরের সিকোয়েন্সে নাম্বার থাকবে 7টা। তাহলে এইটা নিলাম আমরা, প্রথমটা নিলাম আমরা মনে করেন A1, দ্বিতীয় সিকোয়েন্সটা নেব আমরা A2 এর ভেরিয়েবল। ঠিক আছে, আর তারপরে ইন্টিজার ডাইমেনশন, তাহলে 1 কমে যাবে, এলিমেন্টের সংখ্যা 6। ওকে, তাহলে এটা নেব A3। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার A1 A2 A3 তো নিলাম, তাহলে এই A1 A2 তে ইন্ডেক্সিং করবো কিভাবে? কোনো অসুবিধা নেই, ইন্ডেক্সিং করা খুবই সহজ। A1 ইন্ডেক্সিং মানে আমরা যে এই যে A1 অফ 2 এটাকে বলা হয় ইন্ডেক্সিং, মনে রাখবেন কিন্তু এই যে এটাকে বলা হয় ইন্ডেক্সিং, অ্যারেতে ইন্ডেক্সিং করা। আর A2 তে অনুরূপভাবে ইন্ডেক্সিং করবো A2 অফ 1 A2 অফ 2 এইভাবে, A2 অফ 7 এইভাবে। A3 তে অনুরূপ A3 অফ 1 A3 অফ 2 এইভাবে ডট ডট A3 অফ 6 এইভাবে ইন্ডেক্সিং করব। ওকে, তাহলে আমরা A1 একটা অ্যারে ভেরিয়েবল, A2 একটা অ্যারে ভেরিয়েবল, A3 একটা অ্যারে ভেরিয়েবল। তাহলে A1 এর মান আমরা এখানে নিয়ে নিয়েছি, অর্থাৎ A1 হচ্ছে আমাদের গিভেন সিকোয়েন্সটাকে A1 অ্যারেতে রাখছি, আর লার্জেস্ট 1 হচ্ছে A1 অফ যেটা হয় সেটাকে আমরা লার্জেস্ট 1 হিসেবে ধরে নিচ্ছি। তারপরে ডু I ইজ ইকুয়াল টু কত, যেহেতু 1 নম্বর মান আমাদের ব্যবহারই হয়ে গেছে, তাহলে 2 থেকে 8 নম্বর মান পর্যন্ত আমাদের চলবে। তাহলে A1 অফ I যদি গ্রেটার দেন হয় কার থেকে, লার্জেস্ট 1 এর থেকে, তাহলে আমরা করব কি, লার্জেস্ট 1 ইজ ইকুয়াল টু A1 অফ I হবে। ওকে, তাহলে এইভাবে দেখেন এই ডু লুপ যখনই শেষ হয়ে যাবে
তখনই কিন্তু আমার এই যে প্রিন্ট চলে আসবে, সরি, একটা লার্জেস্ট নাম্বার পেয়ে যাবে কিন্তু আমি তাৎক্ষণিক। আর এখন এই প্রিন্ট স্টেটমেন্টের কথা আপাতত ভুলে যান, পরে আমরা আবার কাজ করব। এরপরে দেখেন আমাদের কিন্তু এবার অ্যারে কনস্ট্রাক্ট করতে হবে। কোন অ্যারেটা? A2 অ্যারেটা কনস্ট্রাক্ট করতে হবে। A2 অ্যারে থেকে কোনটা বাদ যাবে? লার্জেস্ট ওয়ান নাম্বারটা বাদ দিয়ে দিতে হবে। তো কিভাবে দেখেন, ডু I equal 1 up to 8, ওকে। তাহলে এখানে if then, যেহেতু ইন শুরু করছি, if শুরু করছি, ইফকে ইনটু করতে হবে। তো ইফের মধ্যে কি কন্ডিশন দেব? যদি ইফের মধ্যে কন্ডিশন দেব a1 of I, কি বলছিলাম, ফোরটানে কিন্তু নট ইকুয়াল লিখতে হয়, এই স্ল্যাশ ইকুয়াল দিয়ে নট ইকুয়াল বোঝায়। যদি a1 of I যদি নট ইকুয়াল টু largest লার্জেস্ট ওয়ান হয়, যদি দেখেন আমরা কিভাবে বসাচ্ছিলাম, এটা মনে আছে? এই যে এখানকার যে ভিডিওটা একটু পেছনে টেনে নেন, টেনে নিয়ে কিন্তু দেখেন, যদি আমরা দেখছিলাম যে 4 সমান কিনা, যদি সমান না হয় তাহলে দ্বিতীয় সিকোয়েন্সে আমরা এই মানটা বসিয়ে দেবো, সমান না হলেই কেবল বসাবো, আর সমান হলে সেই মানটা বসাবো না। তাহলে দেখেন লার্জেস্ট ওয়ানের যদি সমান না হয় তখন আমরা করব কি, a2 of I equal to a1 of I লিখব। এখন যেটা করব, আমরা একটু এখানে সংশোধন করব, যেহেতু আমার দ্বিতীয় অ্যারেতে 7টা এলিমেন্ট আছে, তাই আমরা এখানে 1 up to 7 নেব। আর আরেকটা কাজ করে নেব, আমরা এখানে ইন্টিজার আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেবো, সেটা হচ্ছে জে নামে, ওকে। তাহলে আমাদের এই যে ভেরিয়েবলের কাজ হবে, দেখেন, যদি ইফ এ, আর প্রথমে লুপের প্রথমে এসে আমরা জে এর মানটা অ্যাসাইন করে নেব, সরি, আমরা এখানে জে এর মান অ্যাসাইন করবো ঠিকই, কিন্তু এই মানটা আমরা 1 থেকে 8ই চালাবো। আই এর মান 1 থেকে 8ই নেব, আর পরে ভিতরে এসে জে ইজ ইকুয়াল টু 1 অ্যাসাইন করে দিলাম, ওকে। এখন দেখেন, ইফ এ আই ইজ নট লার্জ দেন এখানে দেবো এ জে, জে এর মান কত বলেন তো? 1। a2 of j is equal to ai of a1 of I। তারপরের লাইনে করব j equal to j plus 1, ওকে। তাহলে পরে j এর মান 1 বৃদ্ধি পাবে। আর সরি, এই জেলটা, সরি, এই যেটা আমরা এখানে না, আমরা এই জে এর মানটা দেব এই জায়গাটায়, ঠিক আছে। জে এর মান এখানে প্রথম লার্জেস্ট নাম্বার পাওয়ার পরে জে এর মান 1 অ্যাসাইন করলাম, করার পরে দেখেন ডু শুরু করলাম 1 থেকে 8 পর্যন্ত। 1 থেকে 8 পর্যন্ত আসার পরে দেখেন আমরা কিভাবে নিচ্ছি, যদি এ অফ আই ইজ নট লার্জেস্ট ওয়ান হয় তখন আমরা a2 of j is equal to a1 of I দিচ্ছি এবং j is equal to j plus 1 দিচ্ছি, তাই না? এখন দেখেন 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। 5 a2 of 5 নেওয়ার পরে j এর মান হয়ে যাবে 6। তাহলে I এর মান 6 এর জায়গায় এসে দেখেন এই কন্ডিশনটা মানে না, তার মানে a1 of 7 is equal to লার্জেস্ট নাম্বার, তাহলে এই লুপটা কাজ করবে না। তাহলে আই এর মান হবে 7, কিন্তু জে এর মান কিন্তু 6ই থেকে যাবে। জে এর মান 6 থাকার কারণে এইটা দেখেন এই কন্ডিশনটা মানবে, আই এর মান 7, তাহলে a2 of 6 is equal to a7, তারপরে জে এর মান একবারে 7 হবে আর আই এর মান হবে 8, তাহলে a2 of 7 is equal to a1 of 8, ঠিক আছে। এইভাবে আমরা যে এটা পালাম সেটা হবে। আর এখন দেখেন ডু লুপ যেহেতু শুরু করছিলাম, ইনটু ডু লুপ শেষ করে দিলাম, ওকে। এই ডু লুপটা এখানে দেখেন শেষ হয়ে গিয়েছে। এরপরে দেখেন দ্বিতীয় লার্জেস্ট নাম্বারটা
আমাদের কিন্তু এবার নির্ণয় করতে হবে। দ্বিতীয় লার্জেস্ট নাম্বার নির্ণয় করার জন্য আমরা কি করব, প্রথমেই লার্জেস্ট এই যে এই প্রোগ্রামটার অনুরূপে এখানে একটু কপি করে নিই, ঠিক আছে? তাহলে এখানে লিখবো লার্জেস্ট 2 ইজ ইকুয়াল টু এ 2 অফ 1 কে লার্জেস্ট ধরে নেব। তাহলে এ 2 তে কয়টা এলিমেন্ট আছে? মোট 7টা এলিমেন্ট আছে। আর যেহেতু 1 নম্বর এলিমেন্টটা আমার ব্যবহার হয়ে গেছে, তাহলে 2 নম্বর এলিমেন্টের থেকে কাজ শুরু করব। তাহলে এখানে শুধু এ 1 কে আমি এ 2 করে দেবো, লার্জেস্ট 1 কে লার্জেস্ট 2 করে দেবো। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখেন আমার আরেকটা অ্যারে A3 কনস্ট্রাক্ট করতে হবে। কনস্ট্রাক্ট করার জন্য j এর মান আবার 1 নেব। এবার দেখেন আগের প্রথম ছিল 8টা মান, কিন্তু এখন A2 তে আছে 7টা মান। তাহলে এটা 7টা নিলাম, 1 আপ টু 7। তাহলে এখানে নেব A2 লার্জেস্ট 2 A3 A2। ওকে, তাহলে আমাদের এই কাজটাও এখানে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদের দেখেন এবার আমরা লার্জেস্ট 3 নম্বর বের করব। তো আমরা এখানে লার্জেস্ট 3 ইজ ইকুয়াল টু A3 অফ 1, আর A3 অ্যারেতে মোট এলিমেন্ট আছে আমার 6টা, তাই না? যদি 1 নম্বর এলিমেন্ট ব্যবহার করছি, তাহলে 2 নম্বর এলিমেন্টের থেকে কাজ শুরু হবে। A3 যদি লার্জেস্ট 3 এর থেকে বড় হয়, তাহলে লার্জেস্ট 3 ইজ ইকুয়াল টু A3 অফ I তে কাজ হবে। ঠিক আছে? এখন দেখেন আমরা কিন্তু প্রোগ্রাম মোটামুটি কাজ হয়ে গেছে। আমরা 3টা লার্জেস্ট নাম্বারই পেয়ে গেছি। এখন একটা যে লার্জেস্ট 3 numbers of the sequence are largest 1, largest 2, largest 3। ঠিক আছে? তাহলে এখন আমরা একটু রান করি। কম্পাইল করলাম, কোনো সমস্যা নেই, রান করলাম। তাহলে লার্জেস্ট 3 নাম্বার আর 51, 50 এবং 49, এই তিনটাই হচ্ছে প্রথম বড় সংখ্যা, দ্বিতীয় বড় সংখ্যা, তৃতীয় বড় সংখ্যা। ঠিক আছে? এখন আপনাদের কাছে মনে হতে পারে এই প্রোগ্রামটা একটু জটিল, একটু বড়। অসুবিধা নেই, আপনারা সহজ প্রোগ্রামগুলো আগে করেন, করার পরে হচ্ছে এই প্রোগ্রামটা প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন এটা বোঝার। আর না বুঝলে তো আমি ভিডিওতে সব কিছু ডিসক্রাইব করে দিয়েছি, তো আপনারা বারবার এটা দেখার চেষ্টা করবেন। তো আমরা কিন্তু 2 নম্বর টপিক অর্থাৎ সলভিং টেকনিক্স শেষ করেছি। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন করছি 2টা প্রোগ্রাম, ফিবোনাচি সিরিজের একটা প্রোগ্রাম, লার্জেস্ট 3 নাম্বারসে করছি 2টা প্রোগ্রাম। কোয়াড্রেটিক হচ্ছে ইকুয়েশনের রুট টাইপ এবং ইকুয়েশনের রুটগুলো প্রিন্ট করছি 2টা প্রোগ্রামের মাধ্যমে। আর একটা নির্দিষ্ট টার্ম পর্যন্ত ফিবোনাচি সিকোয়েন্স নির্ণয় করেছি। আর পরের এখানে লার্জেস্ট নাম্বার বের করছি, তারপরে লার্জেস্ট 3টে সর্বোচ্চ নাম্বারকে বের করছি, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ নাম্বারগুলোকে বের করছি। এর পরের টিউটোরিয়ালে আমরা করব প্রোডাক্ট এবং সামেশন অফ সিরিজ। তাহলে আজকের টিউটোরিয়াল আমি এখানে শেষ করছি। আগামী টিউটোরিয়াল শেখার জন্য প্রিপারেশন যদি লাগে, তো আমরা প্রোডাক্ট, একটা সিরিজের প্রোডাক্ট কীভাবে নির্ণয় করতে হয়, স্থান কীভাবে নির্ণয় করতে হয়, সেটা আমরা দেখতে পারি। তবে আমি 3 নম্বর টিউটোরিয়ালে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের 2 নম্বর টিউটোরিয়ালটা অর্থাৎ ফোরট্রান প্রোগ্রামিং ল্যাবের যে 2 নম্বর টিউটোরিয়ালটা ছিল সলভিং টেকনিক্সের পরে, সেটা এখানেই শেষ করছি।